ভালোবাসা এই পৃথিবীর সবথেকে প্রচলিত শব্দ। ভালোবাসা শব্দটা শুনলেই আমরা বুঝতে পারি এর সাথে আছে শান্তি, এর সাথে আছে স্নেহ, মায়া, মমতা। কিন্তু এই ড্রামাতে আমরা যে ভালোবাসার গল্প দেখছিলাম সেটা অনেকটা অন্যরকম। দেখা হয় একটা ইউনিভার্সিটির হোস্টেলে, তার ভিতরে একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসে ফেলে, তবে সময়টা তাদের অনুকূলে ছিল না। কথাই বলে না, ঠিক মানুষের সঙ্গে ভুল সময়ে দেখা হওয়া, এটাও অনেকটা তেমন। মানুষটা ঠিক ছিল কিন্তু সময়টা ছিল ভুল। তেমন এক ভালোবাসার গল্প আপনারা শুনছিলেন, আর এই কোরিয়ান ড্রামাটির নাম ছিল স্নোড্রপ। আজকে স্নোড্রপের লাস্ট পার্টের গল্প নিয়ে এসেছি। এই পার্টের গল্প অত্যন্ত হৃদয় বিদারক হতে চলেছে। দেশের সমসাময়িক এই পরিস্থিতিতে এই ড্রামাটা আমার খুবই রিলেটেবল লেগেছে। চলুন আজকে আমরা এই গল্পটি। আমরা কতদিন কি দেখেছিলাম? ফার্স্ট পার্টের গল্প যারা দেখেছেন তারা অবশ্যই জানেন গল্পটা কোথায় শেষ হয়েছিল। যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে ভুলবেন না। গত পর্বের লাস্টে আমরা দেখেছিলাম ইয়ংরো একটু অভিনয় করে সুয়োর কাছ থেকে ডিটেক্টরটা নিয়ে নেয়। রিমোট কন্ট্রোলারটি নিয়ে ও বলে যে এটাকে এক চাপ দিলেই এই ড্রোনটি উড়ে যাবে, তাই তো? ঠিক আছে, এটা আমি তোমাকে আর দিব না, তুমি এখান থেকে আমাকে যতক্ষণ না বের হতে দিচ্ছ। ইয়ংরো দৌড়াতে থাকে, সুহো ওর পিছু পিছু দৌড়ে গিয়ে ওই কন্ট্রোলটি নিয়ে নেয়। সুহো ইয়ংরোকে বলে তোমাদের কারোর উপরেই বিন্দুমাত্র কোনো আক্রোশ নেই, কাউকেই আমরা ক্ষতি করতে চাই না। এখানে একজনও যদি মারা যায় তার দায় আমাদের, আমরা চাই না কারোর ক্ষতি হোক, আমি শুধু চাই এই পরিস্থিতি থেকে বের হতে। এদিকে গাংমুকে এসে অনেক মারে সুহো, কারণ গাংমু এই কথাটা বলে দিয়েছিল ইয়ংরোকে, আর তাই জন্য তো ইয়ংরো রিসিভ করতে গিয়েছিল সুহোকে। সুহো গাংমুকে ওয়ার্নিং দিয়েছে আর বলে এমনটা কখনো না করতে, তাহলে ওরা কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। অলরেডি চারপাশে যে ষড়যন্ত্র শুরু হয়েছে তাতে সুহো অনেক হাঁপিয়ে উঠেছে, তারপরে এরাও যদি ষড়যন্ত্র শুরু করে ও আর কিভাবে পারবে। এদিকে হানাকে দেখি, হানা কথা বলছিল এখানকার শিবদের সঙ্গে, কিন্তু হানা খুব ভালোভাবেই বুঝতে পারে এদের উদ্দেশ্য ভালো নয়। এদিকে নিউজ রিপোর্টাররা সেসবই দেখাচ্ছিল যেসব আসলে জনগণ জানতে চায় না। জনগণ যেগুলো জানতে চায় সেগুলো জানানোর মতো সৎসাহস কোনো রিপোর্টারেরই এখানে ছিল না। এখন তো সব কিছু স্পষ্ট হয়ে যায়। নামতেইল বারবার সুহোকে কল দেয়, সুহোকে এটা বলতে চায় যে এখনো পর্যন্ত তোমাদের ওই হোস্টেলে 10 দিন আটকে থাকতে হবে। সুহো এটাই জানতে চায় হান্নার কাছে যে আসলে 10 দিন কেন এখানে আটকে থাকতে হবে তাদের বিরুদ্ধে আসলে কি ষড়যন্ত্র করা হচ্ছে। একমাত্র হান্নাই পারে তাদেরকে এখন সমস্ত সত্যটা জানাতে, কারণ হান্না এখন ভিতর এবং বাইরের মেসেঞ্জার হিসেবে কাজ করছে। এই সাংবাদিকটাও একটা প্ল্যান করে। আসলে ভিতরে কি চলছে তা তো কিছু কিছু সাংবাদিকের দেশকে দেখাতেই হবে, তাই না? না হলে দেশটা একদম রসাতলে চলে যাবে। ওই সাংবাদিক তখন ডেলিভারি বয় সেজে এই ক্যাম্পের ভিতরে ঢুকে পড়ে, আর এখানে একটা রেকর্ডার ফিট করে রেখে যায় চুরি করে। এখন এর ভিতরে যা কিছু কথা হবে তার সমস্ত কথাই ওই রেকর্ডারে রেকর্ড হয়ে যাবে। এই রেকর্ডারটি যে এখানে ফিট করে গিয়েছে ওই লোক তা আবার হান্নাকেও বলে দেয়। হান্না এখন গাংমুর সঙ্গে দেখা করতে আসে সুহোকে বলে। হান্না বলে বাহিরে বড়সড় কোনো ঝামেলা হচ্ছে, তবে আমি এখনো আন্দাজ করতে পারছি না, কিন্তু আমি তদন্ত করছি। এদিকে আমরা খেবুনককে দেখি, খেবুনক ওই নর্থ কোরিয়ানদের যে 1 বস্তা টাকা ছিল সেই টাকাগুলো চুরি করে নিজের কাছেই রেখে দিয়েছে, আর এটা মানদংয়ের ছেলে ভালোভাবেই জানতে পারে। মানদংয়ের ছেলে তখন খেবুনকের কাছে আসে আর বলে টাকাগুলোর ভাগ তুই একা নিবি নাকি, আমাকেও ওই ভাগ দিতে হবে। এদের ভিতরে যখন ঝগড়াঝাটি শুরু হয়ে যায় তখন ওখানে কমরেড জো চলে আসে। এদের দুজনকে একসঙ্গে দেখে কমরেড জো ওই ছেলেটিকে ধরে অনেক মারধর করে। কমরেড জয়ের মনে মনে খেবুনককে একটু ভালো লাগছিল, তাই খেবুনককে কিছুই বলে না। এদিকে হান্না যেহেতু এসেছিল, হান্না এখান থেকে আরও 10 জনকে ছাড়িয়ে নিয়ে যায়। সুহো ইচ্ছে করেই ছাড়িয়ে দিয়েছিল। আসলে এই রাজনৈতিক নেতাদের পরিস্থিতি সুহো একটু পর্যবেক্ষণ করতে চাইছিল। ওই রাজনৈতিক নেতারা সত্যিই খুব রেগে যায় এতজন স্টুডেন্টকে পুনরায় ছেড়ে দেওয়া কেন হলো সেজন্য, কারণ ওরা চাইছিল নির্বাচনের আগ পর্যন্ত এখানে সবাইকে কিডন্যাপ করে রাখতে। ওদেরকে আর আলাদা করে কিডন্যাপ করতে হচ্ছে না, যেহেতু সাউথ কোরিয়ানরা রেখেছে, নর্থ কোরিয়ান স্পাইরা কিডন্যাপ করে রেখেছে, এটাকেই চলতে দিতে হবে। এদিকে রেকর্ডারে সবকিছু রেকর্ড হতে থাকে। ওদিকে আমরা আবারও ছাত্র জনতাকে দেখতে পাই। স্টুডেন্টরা যখন বসেছিল এর ভিতরে সুন্দর একটা ঘটনা ঘটে যায়, আর তা হলো গাংতে সোলহেইকে বলে দেয় সে ওকে পছন্দ করে। এত কিছু, এত রেশারেশি, এত ঝগড়া ঝামেলার ভিতরে এটাই ছিল ওদের সুন্দর মুহূর্ত। এদিকে ইয়ংরোর বাবাকে দেখানো হয়। ইয়ংরোর বাবা কোনোভাবেই
নামতেইলের সঙ্গে একমত পোষণ করছিল না। নামতেইল চাচ্ছিল স্টুডেন্টরা সহ সমস্ত নর্থ কোরিয়ান স্পাইরা ওর ভিতরে আটকে থাকুক 10 দিন। হান্না খুব ভালোভাবে রাজনৈতিক চালটা বুঝে ফেলে। ইয়ংরোর বাবা প্রথমে এটা করতে চায় না, যদিও ইয়ংরোর বাবাই কিন্তু ইলেকশনের ক্যান্ডিডেট। এরপরে যে স্টুডেন্টগুলোকে ছেড়ে দেওয়া হয়েছিল ওই স্টুডেন্টগুলোকে তাদের বাবা মায়ের কাছে হস্তান্তর না করে নিজেদের জিম্মাতে রেখে দেয় নামতেইল। এখন আপাতত হান্নার কাছে অনেক প্রমাণ এসে গিয়েছে, তাছাড়া ওর সঙ্গে একজন সাংবাদিকও আছে। ওরা যখন সংবাদ ছাপাতে যাবে ঠিক তখনই দেখা যায় যে এখানে সিপ আন চলে এসেছে। হান্না তখন ওর রেকর্ডারটি আলাদা জায়গায় লুকিয়ে রাখে, কারণ সিপ আন বুঝতে পেরেছে হান্না কিছু একটা করছে। তাই সিপ আন হান্নাকে আর ওই লোকটাকেও গ্রেপ্তার করে একটা জায়গায় এনে আটকে রাখে। এদিকে স্টুডেন্টরা আবার নতুন করে বিদ্যা শুরু করে। হঠাৎ করে ওরা নিজেদের ভিতরে ব্যায়াম করতে শুরু করে দেয়। সুও এসে বলে, এখানে হচ্ছেটা কি? এই অবস্থায় আপনারা ব্যায়াম করছেন? তখন মিস পি বলে, আমরা অনেক দিন ধরে এখানে আটকে আছি, কিন্তু আমাদের খাওয়া দাওয়া গোসল ব্রাশ কিছুই হচ্ছে না, আমাদের শরীরও জ্যাম হয়ে পড়েছে, এভাবে আমরা কতদিন থাকবো? আমাদের কি দোষ? স্টুডেন্টরা তখন সবাই বলে, আমাদেরকে আমাদের নিজেদের রুমে যেতে দিন, অন্তত আমরা একটু গোসল করি, আমরা এভাবে কিভাবে বাঁচবো? তখন সুহো আর না করতে পারে না। ইয়ংরোর কথা ভেবে হলেও ও সবাইকে অল্প সময়ের জন্য গোসল করার জন্য যেতে দেয়, কিন্তু ইয়ংরো এখানে প্ল্যান করে। ইয়ংরো ওর ইলেকট্রিক অস 2 তলায় ফেলে যায় ইচ্ছাকৃতভাবে। কিছুক্ষণ পরে ঘড়িতে অ্যালার্ম দিতে শুরু হয়ে যায়। তখন কমরেড জো ওই অ্যালার্ম শুনে ওদিকেই এগিয়ে যায়। ইয়ংরো তখন উপরে চলে যায়। ইয়ংরো আসলে তার মিস পি এবং গাংমোয়ের সঙ্গে এই প্ল্যানটা করেছিল। এরপরে ইয়ংরো চলে যায় সেই রেকর্ডিং রুমে, যে রুমের কথা কেউ জানে না। এদিকে সুহো একা ছিল, যেহেতু স্টুডেন্টরা সবাই রুমে গিয়েছিল। ও গল্প করছিল ইয়নসাংয়ের সঙ্গে। ঠিক তখনই কমরেড জো এখানে এসে যায় আর বলে, ইয়ংরোকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এই মেয়েগুলোর ভিতরে ইয়ংরো নেই। আর এটাই ছিল আসলে মিস পি এবং গাংমোয়ের প্ল্যান। ইয়ংরোকে খোঁজার জন্য কমরেড জো এবং সুও চলে যায়। এখানে শুধু ইয়নসাং থাকলে ওকে অজ্ঞান করে দেয় গাংমো। গাংমোর হাতের বাঁধন খুলে দেওয়া হয়। এরপরে গাংমোরা পালানোর প্ল্যান করতে লাগে। ওদিকে সুহো সব জায়গায় ইয়ংরোকে খুঁজে বেড়াচ্ছিল। স্টুডেন্টদের সবাইকে বলা হয় লাইব্রেরি দিয়ে ওরা সোজা বাহিরে বের হয়ে যাবে। এদিকে গাংমো তো জানতে পেরে গিয়েছিল কাংচোঙা একজন নর্থ কোরিয়ান স্পাই। তাই গাংমো ওর ব্যবস্থা করার জন্য বলে যে ইয়ংরোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু জানা গেছে সে নাকি চিলকটার ঘরে অজ্ঞান হয়ে পড়ে আছে, আপনি যেহেতু ডক্টর আপনাকে যেতে হবে। ইয়ংরোর এই কথা শুনে এখানে চলে আসে কাঞ্চোঙা, কিন্তু ওর ভিতরে আটকে দেয় কাংচোঙাকে গাংমো। তখন কাংচোঙা সব কিছু বুঝতে পারে। সব থেকে ভালো ব্যাপার কি জানেন, কাংচোঙার হাতে ছিল ওই রিমোট কন্ট্রোলারটি। এদিকে খেবুনক এই অবস্থায়ও ওর টাকার চিন্তা ছিল। সবাই পালানোর চিন্তা করছে আর ও টাকা নিয়ে অন্যদিকে যাচ্ছে। কিছুক্ষণ পরে এখান থেকে কাংচোঙা নিজের বুদ্ধিতে ছাড়া পেয়ে যায়। এদিকে সব জায়গায় ইয়ংরোকে খুঁজতে খুঁজতে মিস পি এর রুমে চলে আসে সুহো। এখানে ইয়ংরোর হাত থেকে ফোন পড়ে গেলে খুব ভালোভাবেই সো বুঝতে পারে ইয়ংরো এখানে একটা রুমের ভিতরেই আছে। সুহো তখন ইয়ংরোকে ডাকতে লাগে। গাংমো তখন ওখানে চলে আসে এবং গাংমো হঠাৎই সুহোকে অ্যাটাক করে বসে, কিন্তু সুহো তার আগেই বুঝতে পারে কেউ ওকে অ্যাটাক করেছে। আর ওখানে শুরু হয়ে যায় তার ধস্তাধস্তি। ইয়ংরোর সাহায্যে গাংমো সুহোকে আটকে ফেলে এবং সুহো পরাজিত হয়ে যায়। এদিকে সমস্ত স্টুডেন্টরা প্রায় বাইরে বেরিয়ে যাচ্ছিলই। ঠিক তখনই উপর থেকে সুহোকে হাত বাঁধা অবস্থায় নিয়ে আসা হয়। সুহো খুব ভয় পাচ্ছিল। ও মনে করছিল এটাই বোধহয় ওদের সমস্ত সুযোগ হাতছাড়া হয়ে গেল। এরপরে ও বারবার ইয়ংরোর দিকে তাকাচ্ছিল। এদিকে ওরা দরজা খুলে ফেলেছিল। সব থেকে বড় বিষয় কি, এই পুরো রুমটাই কিন্তু ওরা মাইন পুঁতে রেখেছিল, আর এই মাইনই ওদেরকে বাঁচিয়ে দেয়। যখন সমস্ত স্টুডেন্টরা দরজা খুলে বাহিরে বের হতেই যাচ্ছিল, ঠিক তখনই কাংচোঙা চলে আসে হাতে রিমোট কন্ট্রোলারটি নিয়ে আর বলে, কেউ যদি এক পাও নড়ার চেষ্টা করে তাহলে আমি এখনই কন্ট্রোলারটি চেপে দিব। আর ও বেশি কালক্ষেপণ না করেই ওই রিমোট কন্ট্রোলারটি চেপেও দেয়। সাথে সাথে এই বিল্ডিংয়ের একটা অংশই আগুন ধরে যায়। স্টুডেন্টরা তখন ভয় পেয়ে যায় আর বলে, না, এদের সঙ্গে হয়তো পারা যাবে না। তখন সমস্ত স্টুডেন্টরা পুনরায় রুমের ভিতরে চলে যায়। একবারে কাংচোঙা সবাইকে বুঝিয়ে দেয়, কেউ যদি এখান থেকে পালানোর চেষ্টা করে তার অবস্থা হবে সব থেকে খারাপ। কিন্তু বিল্ডিংয়ের যে অংশে
অংশে আগুন ধরে গিয়েছিল ওই অংশেই ইয়নচাং ছিল। একটা দরজা ইয়নচাং এর গায়ের উপরে পড়ে এবং অতিরিক্ত শব্দে ও কানে একটা কথাও শুনতে পায় না। এদিকে দেখা যায় যেহেতু এই বিল্ডিং এর একটা অংশ এখন ভাঙা ছিল, চাইলেই কিন্তু ওই পথ দিয়ে গুলি করতে পারবে সবাই। সুও বোঝার চেষ্টা করছিল যে ওদের উপরে ওরা সত্যি হামলা করতে চায় কিনা। এই ঘটনা আবার সারা দেশে জানাজানি হয়ে গিয়েছিল যে ডরমেটরির ভিতরে আগুন ধরে গিয়েছিল। এরপরে সুহো নিচে আসে আর সবাইকে খুব ভালোভাবে বলে দেয় কোনো রকমের অন্যায় কিছু না করতে। ওরা যদি উল্টো পাল্টা করার চেষ্টা করে এখানে একটা কেউ বাঁচবে না। আর এই যাত্রায় বেঁচে গিয়েছিল কাঞ্চনজার জন্যই সুহরা। তাই সুহো কাঞ্চনজাকে ধন্যবাদ জানায় এবং এখানে স্পেশালি গাংমোকে খুব চোখে চোখে রাখা হয়। এদিকে ইয়ংরোর বাবা আবারও ইয়ংরোকে দেখার জন্য আসে যে ইয়ংরো ঠিক আছে কিনা। এবার ইয়ংরো যে ওর বাবার সঙ্গে দেখা করবে এটা নিয়ে কিন্তু ভয় পাচ্ছিল কাঞ্চনজা। ইয়ংরো যদি কোনো রকমে কাঞ্চনজার পরিচয় ফাঁস করে দেয় তাহলে বাইরে থেকে একটা তোলপাড় শুরু হয়ে যাবে। তখন সুও ওকে বাবার সঙ্গে দেখা করাতে নিয়ে এসেছিল ঠিকই, তবে সুও বারবার বলে ইয়ংরো তুমি বেশি কথা বলো না, তুমি ঠিক আছে, এটা তোমার বাবা দেখলেই শান্ত হয়ে যাবে। এমনিতেই ওরা ভীষণ রিস্কের ভিতরে আছে। তাছাড়া এদিকে কমরেড জো বন্দুক তাক করে রেখেছে ইয়ংরোর দিকে। ও যদি কাঞ্চনজার ব্যাপারে কিছু বলতেই যায় তাহলেই কমরেড জো ওকে শ্যুট করে দিবে। ইয়ংরোর বাবাকে বলে বাবা আমি ভালো আছি, বাবা তুমি চিন্তা করো না, কিন্তু ও পরের বার যখন বাবা বলে ডাক দেয় ঠিক তখনই শ্যুট শুরু হয়ে যায়। ইয়ংরোকে কোনোভাবে বাঁচিয়ে নেয় সুহো আর বলে তোমাকে বলেছি না বেশি কথা না বলতে, তুমি কেন বেশি কথা বলে নিজের বিপদ ডেকে আনছো, সাথে আমাদেরও। ওকে বাঁচাতে গিয়ে সুয়োর হাতেই বন্দুক লেগে যায়। সুও কোনো রকমে ইয়ংরোকে বাঁচিয়ে তো নেয় কিন্তু নিজে অনেক ইনজুর্ড হয়ে যায়। এরপরে ইয়ংরোকে এসে একটা জোরে থাপ্পড় দেয় কাঞ্চনজা আর বলে নিজে ডুববে আমাদেরও ডোবাবে, আর সুয়োকেও বকাবকি করে। এদিকে সমস্ত স্টুডেন্টদের বাবা মা এসে এখানে ভিড় করেছিল। ওদের কারোর মেয়েকে ওরা পায়নি এখনো, অনেককে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, তারপরেও কাউকে ওরা হাতে পায়নি। এদিকে সুহোর ট্রিটমেন্ট করতে লাগে কাঞ্চনজা আর সুহোকে বলে সুহো এখানে আমরা একটা মিশনের জন্য এসেছি, এখানে তুমি তোমার পার্সোনাল ফিলিংসটা একপাশে রাখলেই ভালো হয়, না হলে আমরা কিন্তু হেরে যাব, আর একবারও তুমি ভুল করার চেষ্টা করো না। সুও তখন বলে আমি আমার সমস্ত পার্সোনাল ফিলিংস এক পাশে রেখেই কথা বলছি। এরপরে কাংমো, ইয়ংরো এবং মিস পিকে নিচের তলায় এসে বেঁধে রাখা হয়। অন্যান্য স্টুডেন্টদের সঙ্গে ওদেরকে আর রাখা হয় না, কারণ ওরা একসঙ্গে থাকলেই ষড়যন্ত্র করতে পারে। তবে সুওকে কাংমো বলে তুমি জানো সুহো এখানে আমরা সবাই আটকে গিয়েছি, আর আমরা যদি বের হতে না পারি তোমরাও বের হতে পারবে না। সুহো তোমার অন্য কমরেডদের প্রতি আমার কোনো রকমের ভরসা নেই, আমার একমাত্র ভরসা তোমার উপরে। তুমি সঠিক বিচারটা করো, তুমি বোঝো ব্যাপারটা, এখানে আমরা কিন্তু রাজনৈতিক স্ক্যামের জন্য ফেসে আছি, তাই তুমি আমাদের সঙ্গেই হাত মিলাও। সুহো তখন ওদেরকে বেঁধে রেখে উপরে চলে আসে। ইয়ংরো রাগ করে সুহোর দেওয়া সেই নেকলেসটা ফেলে দিয়েছিল, সুহো সেটাকে তুলে নিজের কাছে রেখে দেয়। এরপরে ও ইয়নচাংয়ের সঙ্গে কথা বলতে আসে। ইয়নচাং এখন কানে একটু শুনতে পাচ্ছিল এবং ইয়নচাং ছেলেটা অনেক হাসি খুশি, আর সুহোকে ও একদম মাস্টারের মতো সম্মান করে, আর সুহো ইয়নচাংয়ের সঙ্গে একদম ভাইয়ের মতো ব্যবহার করে। এরপরে সুহো কাঞ্চনজার কাছে আসে আর বলে যে আপনার কি মনে হয় আমাদের পার্টি কি আমাদের অ্যাবান্ডন করছে না, আমাদের পার্টি কি আমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে চায়? আসলে আমার তো মনে হচ্ছে না, এখানে কোনো একটা ব্যাপার অবশ্যই ঘটছে। এরপরে ও নামতেইলের সঙ্গে পুনরায় কথা বলে। নামতেইল বলে আর মাত্র 9 দিন, 9 দিন তোমরা ওখানে আটকে থাকো, আমি নিজের দায়িত্ব করে তোমাদেরকে নর্থ কোরিয়ায় ফিরিয়ে দিয়ে আসব। কিন্তু সুহোর এই ব্যাপারগুলো একদমই ভালো লাগে না, কারণ রাজনৈতিক চাল যে কোনো সময় উল্টে পাল্টে যায়, ওদের জীবন একদম রাডারে আছে এখন। এদিকে কাঞ্চনজা ডেকে পাঠায় কমরেড জোকে। কমরেড জোকে বলে এই মেয়েটিকে আমার কাছে নিয়ে আসো। এটা ছিল খেবুনকের প্রোফাইল। তো খেবুনককে ওর কাছে আনতে বললে ওই ছেলেটি জিজ্ঞেস করে খেবুনককে কেন লাগবে। তখন কাঞ্চনজা বলে খেবুনককেই বলবো স্টুডেন্টদেরকে নজরদারিতে রাখতে, কারণ তুমি এখন থেকে সুহোর উপরে নজরদারি করবে। তখন কাঞ্চনজাকে কমরেড জো বলে সুহোর উপরে কেন নজরদারি করতে হবে, আপনিও কি সুহোকে অবিশ্বাস করছেন? আসলে আমাকে এখানে কেন পাঠানো হয়েছে আপনি জানেন? আমাকে নর্থ কোরিয়া থেকে এজন্য পাঠানো হয়েছে যাতে সুহো যদি উল্টোপাল্টা কিছু করে যেন আমি ওকে মেরে দিই। আমার সুপারভাইজার আমাকে সেই আদেশ দিয়ে পাঠিয়েছে। এই কথা শুনে কাঞ্চনজা অবাক হয়ে যায় আর বলে কে হতে পারে সুপারভাইজার
যে সুয়োকে মারতে চায়। আর সুয়োকে কেন মারতে চাইবে? সুয়ো একটা দেশপ্রেমিক ছেলে, সুয়ো কখনো কারোর ক্ষতি চায় না। ইভেন এখন ওদের পার্টির যে চেয়ারম্যান আছে সে নিজেও সুয়োর ক্ষতি চায় না, এমনকি সুয়ো ওই লোকেরই ছেলে। তাহলে কে মারতে চায়? আসলে এই ডেপুটি চেয়ারম্যান মারতে চায় সুয়োকে। এই মহিলা চায় এখান থেকে সুয়োর বাবাকে সরিয়ে নিজের চেয়ারম্যান হতে। আর সুয়োর বাবাকে সরাতে গেলে আগে সুয়োকে সরাতে হবে, কারণ সুয়ো ওই লোকের ডান হাত। এই মহিলা একা ষড়যন্ত্র করে শুধু শুধু সাউথ কোরিয়াতে পাঠিয়েছিল কমরেড জোকে এই আদেশ দিয়ে, যখনই সুয়ো উল্টো পাল্টা কিছু করবে তখনই যেন তাকে শ্যুট করে দেওয়া হয়। এরপরে আমরা খেবুনককে দেখি। খেবুনককে নিয়ে আসা হয় কাংচঙার কাছে। কাংচঙা খেবুনককে বলে, তুমি আমাদের টাকা চুরি করেছো। সেটা কি ভেবেছো আমি জানি না? তোমার সাহস হয় কি করে আমাদের টাকা চুরি করার? কিন্তু তোমার সাহস যেহেতু আছে তখন তোমাকে এখন আরেকটা কাজ করতে হবে, সমস্ত স্টুডেন্টদের নজরদারিতে তুমিই রাখবে। কিন্তু এটাতে খেবুনক রাজি হয় না, কারণ ও যদি একবার এই কাজ করে তাহলে ও নর্থ কোরিয়ান স্পাইদের সঙ্গে হাত মেলানোর জন্য ট্যাগ পেয়ে যাবে। তখন কাংচঙা ওকে টাকা অফার করে আর বলে, টাকা তো সবার জীবনেই প্রয়োজন, বলো তোমার কিচ্ছু হবে না, কেউ জানবে না, তুমি শুধু রাজি হয়ে যাও। খেবুনক লোভে পড়ে রাজি হয়ে যায়। এদিকে আমরা আরও একটা ব্যাপার জানতে পারি মিস পি এর সম্পর্কে। মিস পি খুব সাধারণ একটা মানুষ ছিল, কিন্তু চিফ আন তাকে একবার স্পাই বানিয়ে দিয়েছিল, কারণ মিস পি এর যে লোকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল ওই লোক কোনো একটা কারণে সাউথ কোরিয়া ছেড়ে নর্থ কোরিয়াতে গিয়েছিল। সেখান থেকেই ওর ফিয়ন্সিকে সন্দেহ করা হতো, আর মিস পিকে ওরা বানিয়ে দিয়েছিল এজেন্ট, যেন নর্থ কোরিয়া থেকে সমস্ত খবর সাউথ কোরিয়াতে সাপ্লাই করে। এজন্যই তো চিফ আনকে খুব ভালোভাবেই মিস পি চেনে। আর সেই ভুলটা আবারও করে গেল খেবুনক। ধরেন খেবুনক ঠিক যেভাবে এখানে স্পাই হয়ে গেল, যেভাবে ওদের সঙ্গে হাত মেলালো, এরকমই একটা ব্যাপার একসময় মিস পি এর সঙ্গে ঘটে গিয়েছিল। তার কনসিকুয়েন্সেস মিস পি আজও ভোগ করে। আর এখন নতুন করে শুরু হলো খেবুনকের সেই পথেই হাঁটা। এরপরে হান্না একটা রেকর্ডার নিয়ে দেখা করতে আসে সুহোর সঙ্গে। সুহোকে বলে এর ভিতরেই সমস্ত প্রমাণ আছে। সুহো জানতে পারে সুহোর বাবা 300 বিলিয়ন ওনের একটা চুক্তি করেছে সাউথ কোরিয়ার সাথে। ওই টাকার বিনিময়ে তার নর্থ কোরিয়ান এজেন্টদের সাউথ কোরিয়াতে বিক্রি করে দিয়েছে নর্থ কোরিয়া। অর্থাৎ সুহো যে পার্টি থেকে এসেছে, সুহোর সঙ্গে ওর আরও যে 2 কমরেড আছে তাদের 3 জনকেই সেল করে দিয়েছে তার বাবা। আসলে এই বাবা সুহোর আপন বাবা নয়। সুহো একবার রাস্তায় না খেতে পেয়ে অনেক কান্নাকাটি করছিল, তখন ওই লোকটি সুহোকে আশ্রয় দিয়েছিল। সুহো এবার সোজা নিচে চলে আসে, মিস পি এবং গাংমোকে খুলে দেয় আর ইয়ংরোকেও, আর বলে যে আমরা সবাই এখানে ট্রপে ফেসে গিয়েছি। এরপরে সুহো সোজা গাংমোয়ের সঙ্গে হাত মেলায় আর বলে, আমাদের সবাইকে এখান থেকে বের হতে হলে একজোট হয়ে কাজ করতে হবে। এরপরে ওরা কাংচঙাকে গিয়ে অ্যাটাক করে, কারণ কাংচঙাকে মারার কথা বলা হয়নি কোথাও। সুহো কাংচঙাকে বলে, আপনি কি আমাদের সঙ্গে কাজ করতে চান? পার্টি কিন্তু আমাদেরকে অ্যাবান্ডন করেছে, আমরা আর পার্টিতে নেই, পার্টি আমাদেরকে বিক্রি করে দিয়েছে, তো এখন কি করতে চান? ব্যাপারটা আপনারা বুঝছেনই তো। যদি এখানে নর্থ কোরিয়ান ওরা থেকেই যায় তাহলে হয় পুলিশের আন্ডারে থাকতে হবে, না হলে ওদেরকে এখানে সবাইকে মরতে হবে। যখনই কাংচঙাকে আটক করা হয় ঠিক তখনই এই দৃশ্যটা দেখে ফেলে খেবুনক। ও গিয়ে কমরেড জোকে পুরোটা জানিয়ে দেয়। খেবুনক নিজেই তো বিপদে পড়ে গিয়েছিল, কারণ একটু আগে কাংচঙার কথায় ও স্পাই হতে রাজি হয়েছে। এখন কাংচঙার কিছু হয়ে গেলে কে ওকে প্রোটেকশন দিবে? কাংচঙাকে আটকে রেখে বারবার সো একটাই কথা জিজ্ঞেস করে যে আপনি কোন আন্ডারের হয়ে কাজ করেন, আপনাকে কেন তারা মারতে চাইলো না বরং আমাদেরকে মারতে চাইলো? এবার কাংচঙা বলে, আমাকে মারতে চায়নি কারণ আমি সিনিয়র, আমি তোমাদের থেকে দেশের অনেক বেশি ট্রাস্টেড, ওরা আমাকে ভরসা করে। সুহো বলে, আমরা অবিশ্বাসের মতো কি কাজ করেছি? এদিকে খেবুনক নিজে নিজেই প্ল্যান করে নিচে আসে। খেবুনক ইয়ংরোকে বলে, ইয়ংরো তোকে উপরে সুহো ডাকছে, আমার সঙ্গে আয়। তো ইয়ংরো তখন ওর কথা শুনে উপরে চলে আসে, কিন্তু এটা ছিল ওর এক ধরনের প্ল্যান। মূলত এখানে কমরেড জোকেও আটকে রেখেছিল সুহো এবং গাংমো, কারণ কমরেড জো এর যে সিক্রেট কোড আছে সেই সিক্রেট কোড থেকে সুহো অলরেডি জানতে পেরেছে যে এখানে কমরেড জো একটাই মিশন সাকসেস করার জন্য এসেছে, আর তা হলো সুহোকে মারা। এখন এটা কমরেড জো নিজেও স্বীকার করে আর বলে, হ্যাঁ আমি এখানে তোমাকে মারতেই এসেছি।
পার্টি আমাকে সেই কাজের জন্যই পাঠিয়েছে। সুহো বুঝতে পারে ও কোণঠাসা হয়ে পড়ছে এবং এখন যদি এদেরকে সুহো কন্ট্রোল করতে না পারে সুহো বেঁচে ফিরতে পারবে না। সুহো দেশে বেঁচে ফিরতে না পারলে ওর বোনটাও মারা যাবে। নর্থ কোরিয়ার ব্যাপার স্যাপার তো আপনারা জানেনই। এদিকে ইয়ংরকে জিম্মি করে নিয়ে এসেছিল খেবুনক। খেবুনক বলে এখনই যদি কাংচঙ্গাকে ছেড়ে না দেওয়া হয় তাহলে আমি ইয়ংরোর মাথার খুলি উড়িয়ে দিব। তাই তোমরা ভুল করো না, আমি কিন্তু ভয় পাই না। তখন সুহো বলে ঠিক আছে, তুমি এর আগে কখনো মানুষ মেরেছ? তুমি জানো মানুষ মারার ভয়ানক যন্ত্রণা? মানুষ মারলেই সব কিছু শেষ হয়ে যায় না, ওই আত্মা তোমাকে সারা দিন রাত তাড়িয়ে বেড়াবে। ঠিক তখনই ওখানে চলে আসে মিসপি আর বলে খেবুনক তুই কি করছিস? তুই পাগল হয়ে গিয়েছিস? গুলি করবি তুই? গুলি চালালে তুই আমার বুকে গুলি চালা, পাগলের মতো আচরণ করিস না। তখন খেবুনক সত্যিই গুলি চালিয়ে দেয়, তবে ওই বন্দুকের ভিতরে কোনো গুলিই ছিল না। খেবুনক তখন কাঁদতে লাগে কারণ কাংচঙ্গা ওকে একটা পিস্তল দিল, সেটাও কিনা ব্লাঙ্ক ছিল। এদিকে আবারও বিভিন্ন রকমের ষড়যন্ত্র অলরেডি শুরু হয়ে গিয়েছে, কারণ এরা স্বয়ং যে প্রেসিডেন্ট আছে কোরিয়ার তার সঙ্গেও কথা বলছে। সবকিছু হাতের বাহিরে চলে যাওয়ার আগেই কিছু একটা করতে হবে। খেবুনককে যথাযথ শাস্তি স্বরূপ ওকে এখানেই আটকে রাখা হয়, কিন্তু খেবুনককে কী বার শাস্তি দেওয়া হবে? তবে স্টুডেন্টরা খুব ক্ষেপে যায়, বলে ওরা এখান থেকে বের হতে পারলে খেবুনককেই সব থেকে বেশি করে শাস্তি দিবে। এরপরে আমরা একটা দৃশ্য দেখতে পাই যেটা কাংচঙ্গা বসে বসে কল্পনা করছিল। অনেক বছর আগে একটা মিশনে ও বার্লিন গিয়েছিল, সেখানে শীতেও জমেই যাচ্ছিল। বার্লিনে ওই মিশনে ওর দেখা হয়ে যায় সুহোর সঙ্গে। ওই রাত্রে সুহোর জন্যই কাংচঙ্গা বেঁচে গিয়েছিল। যখন সুহো চলে যাচ্ছিল কাংচঙ্গা ওকে বলেছিল তোমার গলার ওই লকেটটা আমাকে দিবে। সুহো বলেছিল এটা আমার জীবনের থেকেও বেশি প্রিয়, এটা আমি আপনাকে দিতে পারবো না। তখন থেকেই কাংচঙ্গার একটা আলাদা ফিলিংস জন্মে গিয়েছিল সুহোর প্রতি। ইভেন কাংচঙ্গা এখনও সুহোকে অনেক ভালোবাসে, তবে সেটা সুহোকে সে কখনোই বলেনি। তাই কাংচঙ্গা কখনোই চাইবে না সুহোর কিছু হয়ে যাক। এদিকে হান্না একবার ভিতরে আসছে তো একবার বাইরে যাচ্ছে। আবারও হান্না যখন কিছু প্রুভ করার জন্য এখানে আসে তখনও দেখতে পায় কাংমো এবং সুহো হাত মিলিয়েছে। হান্না তখন বলে তোমাদের পাশাপাশি দেখে আমার কেন আজকে এত স্বস্তি লাগছে। এরপরে সবাইকে বোঝানো হয় এটা যে এখানে ওরা জিম্মি হয়ে আছে, এতে নর্থ কোরিয়ানদের কোনো হাত নেই। মূলত ওরা এখান থেকে বের হতে পারছে না কারণ এদেরকে সরকার বের হতে দিচ্ছে না। ওদেরকে এখানে জিম্মি করে আটকে রাখা হয়েছে রাজনৈতিক স্ক্যামের জন্য। হান্না সুহোকে বলে এখন আমরা কি করব? সুহোর কাছে সেই রেকর্ডারটি ছিল। সুহো বলে এটাকে আমরা আরেকটা রেকর্ড করে রাখি, তাহলে আমাদের কাছেও কিছু প্রুফ থাকবে, একদম হারিয়ে যেতে দেওয়া যাবে না। সুহো তখন রেকর্ড করার জন্য ইয়ংরো রুমে আসে। সেই ক্যাসেটটা এখানে দেখতে পেয়েছিল, যে ক্যাসেটটা ও নিজেই ইয়ংরোকে কিনে দিয়েছিল। এরপরে ওই ইয়ংরোর রেডিওটা নিয়ে সেখানে যখনই রেকর্ডার অন করতে যাবে একটা রেকর্ডও শুনতে পায়, যে রেকর্ডটি ইয়ংরো করে রেখেছিল। আপনাদের নিশ্চয়ই এই দৃশ্যের কথা মনে আছে যেদিন ইয়ংরো বলেছিল প্রথম প্রেম কেমন হয়। প্রথম প্রেম কি এমন হয়? যখনই আমি ওকে দেখেছি আমার বুকের ভিতরে হার্টবিট ফাস্ট হয়ে গিয়েছে, পৃথিবীটা আমার কাছে স্বর্গীয় মনে হচ্ছে। তবে কি প্রেম এতটা স্বর্গীয়, এতটা সুন্দর? এই রেকর্ডটা যখন ও করে রেখেছিল তখন রেকর্ডটাও শেষ করতে পারিনি জংমিন চলে আসায়, কিন্তু আজকে এই রেকর্ডটা শুনে খুব ভালোভাবে ইয়ংরার ফিলিংসটা বোঝা যায় সুহো। তখন সুহো নিজেও ইয়ংরার উদ্দেশ্যে একটা রেকর্ড করে, যেটা আমাদের শোনানো হয় না। এদিকে ইয়ংরোর বাবা খুবই কনফিউজড, এরা যে আসলে কি সিদ্ধান্ত নিবে আর কি করবে কিচ্ছু বুঝতে পারে না। হান্না আবারও একটা ভিডিও করে এদের কাছে নিয়ে এসে দেয় যে ওখানকার সমস্ত স্টুডেন্টদের পরিস্থিতি কি। নাম তেল তো দেখে কাঁদে, কারণ যখন ওরা রেকর্ড করেছিল তখন ওখানে বেঁধে রাখা হয়েছিল ওই ডক্টরকে এখনও এরা মানাতে পারেনি। ডক্টর কী চায় ডক্টর এখন নিজেও বুঝতে পারছে না, কিন্তু ওরা সবাই মানানোর অনেক চেষ্টা করে। সুহো যদি এদেরকে মানাতে না পারে তাহলেও কিন্তু সুহো বাঁচবে না। এখন ওরা সবাই মিলে কাংচঙ্গাকে এটা বোঝানোর চেষ্টা করে যে আপনাকে তো বুঝতেই হবে কেন পার্টি আমাদের ত্যাগ করলো। কাংচঙ্গা বুঝে যায়, কিন্তু কমরেড জো বোঝে না। কিছুক্ষণ পরে কাংচঙ্গা বলে আমি তোমার সাথেই আছি সুহো। কমরেড জোয়ের সঙ্গে কথা কাটাকাটি করে সুহো সেই চিলিকোঠার রুমে চলে যায়। সেখানে গিয়েও মন খারাপ করে দাঁড়িয়েছিল। ইয়ংরো তখন ওর পিছু পিছু আসে আর সুহোকে বলে তুমি জানো এই যে কফি মেকারটা এটা আমার মা রেখে গিয়েছিল মৃত্যুর আগে। এই কফিটা পান করলে তোমার যত খারাপ স্মৃতি আছে সেই সমস্ত স্মৃতিগুলো তুমি ভুলে যেতে পারবে। তাই এখন থেকে মন খারাপ করো না, এই কফি পান করো আর যে খারাপ স্মৃতিগুলো আছে তার সবগুলো ভুলে যাও।
দাঁড়াও, আমিও পান করি আর আমিও সমস্তটা ভুলে যাই। আচ্ছা, আজকে আমি কি ভুলবো? তোমার সঙ্গে যেদিন আমার ওই বুক স্টোরে দেখা হয়েছিল, আমি বেসুরো গলায় গান গেয়েছিলাম, আমি সেটা ভুলে গেলাম। সো তখন হেসে বলে, কিন্তু আমি তো ভুলিনি। তখন ইয়ংরো বলে, তাহলে তুমিও কফিটা পান করো আর ওই স্মৃতিটাকে ভুলে যাও। তখন সো বলে, ওই স্মৃতিটা আমি কখনোই ভুলবো না, কারণ ওটা আমার কাছে অনেক দামি একটা স্মৃতি। তারপরে সুও যখন কফিটা পান করে তখন ইয়ংরো বলে, এই চুমুকের সাথে তুমি কি ভুলে গেলে? তখন সুও বলে, তোমার গলায় আমি পিস্তল ধরেছিলাম, আমি সেটা ভুলে গেলাম। তোমার মাথায় আমি পিস্তল ধরেছিলাম, আমি সেটা ভুলে গেলাম। তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলাম, সেটা ভুলে গেলাম। তখন ইয়ংরো বলে, ওগুলো আমিও ভুলে গিয়েছি। এরপরে সুও নিজে হাতে ইয়ংরোর মুখে কফি কাপটা তুলে দিয়ে বলে, তাহলে তুমি এটাও ভুলে যাও। এটা বলে সুহো ইয়ংরোকে কিস করে। আর কত এই টেনশন, এখন একটু ভালোবাসাবাসিও হোক। আর এই দৃশ্যটাই ছিল এই ড্রামার সব থেকে স্বস্তির দৃশ্য। যাই হোক, এদিকে হান্না নিজের কাজে নেমে পড়ে। হান্না ওর কাছে রেকর্ডারগুলো সব স্টেশনে চুরি করে রেখে আসতে লাগে। এখন ওই নিউজ পোর্টালগুলো যদি ওগুলো ছাপিয়ে দেয় বা ওইগুলো ভিডিও দেখায় বা অডিও শোনায়, তাহলেও কিন্তু দেশের মানুষ জানতে পারবে দেশের ভিতরে কি রাজনীতি চলছে। এরপরে সো কাংসুঙার সঙ্গে দেখা করতে এলে কাংসুঙা বলে ওকে 1 কাপ কফি বানিয়ে দিতে। যখন সো কফিটা বানাতে যাচ্ছিল তখনই কাংসুঙা সোকে অ্যাটাক করতে যায়। সো এটা ধরে ফেলে ওই অ্যাটাক করার বস্তুটা কাংসুঙার হাতে দিয়ে বলে, আপনি আমাকে মারতে চান তাই তো? ঠিক আছে, আপনারা সবাই যদি আমাকে মারতেই চান, আমাকে মেরেই ফেলুন। আমার বাবা পর্যন্ত আমাকে মারতে চাইছে, আপনারা কেনই বা থেমে থাকবেন? তখন অবাক হয়ে যায় কাংসুঙা আর বলে, কি পার্টির চেয়ারম্যান তোমার বাবা? তোমার বাবা কেন তোমাকে মারতে চায়? তখন কিছুই বুঝতে পারে না সুহো। তখনই কাংচুঙা থেমে যায়। কাংচুঙা বুঝতে পারে ভিতরেও কিছু রহস্য আছে। যদি চেয়ারম্যান সুহোর বাবাই হবে, সুহোকে কেন মারবে? কাংচুঙা তখন একদম গলে যায় আর সুহোর সঙ্গে একাত্মতা প্রকাশ করে সম্পূর্ণভাবে। সুহোকে বলে যে আমি তোমার সাথেই আছি। এখন ওরা নিজেরাই একটা প্ল্যান করে। এই প্ল্যানটা ছিল নামতেইলকে ঘিরে। এদিকে ইয়ংরো প্রেয়ার রুমে এসে বসে বসে প্রে করছিল। তখন সুও ওর পাশে এসে বলে যে আমি যদি তোমার গডের কাছে প্রে করি তাহলে উনি কি শুনবেন? ইয়ংরো তখন বলে, কিছু কি হয়েছে? কোনো খারাপ কিছু? তুমি এত ভেঙে কেন পড়েছো? কিচ্ছু হবে না, দেখবে আমরা সবাই এখান থেকে একসাথে বের হয়ে যাব। এদিকে হান্না তো লড়াই করেই চলেছে। মেয়েটা অনেক বোল্ড। পরের দৃশ্যে আমরা দেখতে পাই সোলহিকে। সোলহিরা কোনো রকমে একটু সুযোগ পেয়ে 4 জন মিলে পালানোর চেষ্টা করছিল, কিন্তু ওরা জানেও না কি বিপদ আসতে চলেছে, কারণ ইতোমধ্যেই নামতেইল ঘোষণা করে দিয়েছিল ওরা এক্ষুনি এই ডরমেটরিতে আক্রমণ করবে। আর যেহেতু সুও এটা বুঝতে পেরেছিল যে নামতেইল কিছু করতে চলেছে, তখন গুটিটা ওরা কাজে লাগায় কাংচুঙাকে দিয়ে। কাংচুঙা সুওকে বলে, এই মুহূর্তে আমি তোমাকে সব থেকে বেশি হেল্প করতে পারবো। নামতেইল আজকে রাত্রেই হয়তো এই ডরমেটরিতে আঘাত হানবে। আসলে রাজনৈতিক নেতাবিন্দু যে কি আছে ওরা নিজেও জানে না। একবার এই করতেছে তো আর একবার ওই, একবার এখানে হামলা করবে আর একবার বলতেছে তোমরা থাকো। কত ঝামেলাই যে হচ্ছে তা কিচ্ছু বোঝা যায় না। তাই তো আবারও ইয়ংরোর বাবাকে কল দেয় সুহো আর বলে, আপনারা আসলে চাইছেনটা কি? সুহোর বাবা বলে, আমি তোমাদের ক্ষতি চাই না, আমি চাই তোমরা সসম্মানে এখান থেকে বের হয়ে যাও। এরপরে ইয়ংরো বলে, আমার বাবার সঙ্গে আমাকে একটু সামনাসামনি কথা বলতে দাও, আমি আমার বাবাকে বুঝিয়ে বললে আমার বাবা নিশ্চয়ই তোমাদের খারাপ চাইবে না। তাই সুহো বলে, ঠিক আছে, তাহলে আমরা ওই যে কুড়ে ঘরের সামনে দিয়েই তোমার বাবার সঙ্গে তোমাকে দেখা করিয়ে দিব। আর সাথে সাথেই ওর বাবা চলে আসে সম্পূর্ণ একা। ইয়ংরো ওর বাবাকে বলে, বাবা তুমি ভুলে যেও না, আমরা কিন্তু এখানে সবাই আটকে আছি, অনেক স্টুডেন্ট। আমি না হয় তোমার মেয়ে, তাই তুমি এই ডরমিটরিতে আঘাত করছো না, কিন্তু এখানে আরও অনেক মেয়েই আছে, তারাও তো কোনো না কোনো বাবা মায়েরই সন্তান। এখানে এই নর্থ কোরিয়ান স্পাইরা আমাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করছে না, তুমি শুধু ওদেরকে বের করার ব্যবস্থা করো বাবা, তাহলে আমরাও বের হতে পারবো। তুমি আমার এই অনুরোধটুকু রাখো, তুমি তো ANSP এর ডিরেক্টর, এখন যদি তুমি এটা না করতে পারো তাহলে আর কে করবে? কিন্তু ইয়ংরোর বাবার প্ল্যান ছিল ইয়ংরোকে কোনোভাবে এখান থেকে টেনে নিয়ে চলে যেতে, তাহলে হয়তো কোনো ঝামেলা থাকবে না। কিন্তু ইয়ংরো কোনোভাবে এটা করবে না। ইয়ংরো যখন বুঝতে পারে ওর বাবার প্ল্যান আছে সুওকে মারার, তখনই ও ঘিরে দাঁড়ায় সুওকে আর বলে, কোনোভাবেই তুমি সুওকে মারতে পারবে না, সুওকে মারতে গেলে আগে আমাকেই মারতে হবে। তখন ওখানে যত পুলিশ ছিল তারা ফায়ারিং শুরু করে দেয়। ইয়ংরোর বাবা ফায়ারিং আটকাতে বললেও কেউ শোনে না, কারণ নামতেইলই ওদেরকে ফায়ার করতে আদেশ দিয়েছিল। নামতেইলের উদ্দেশ্য ছিল যেভাবেই হোক ফায়ার করে ইয়ংরোর বাবাকে মেরে ফেলা, আর সেটাই হয়। ইয়ংরোর বাবার গায়ে গুলি লেগে যায়, কারণ নামতেইল চাই এই ইলেকশনটা জিতলেও যেন
নামতেইলের রাজত্ব করতে পারে। খুব ঝামেলা শুরু হয়ে যায়। যখন ইয়ংর ভিতরে আসে, ইয়ংর বুঝতে পারে ওর বাবা মারাত্মকভাবে অসুস্থ। এদিকে ছেলেমেয়েরা সবাই বুঝতে পারে যে কিছু একটা আজকে রাত্রে ঘটতে যাচ্ছে। যেহেতু ইয়ংরার বাবাকে গুলি করা হয়েছিল, তাই নামতেইল খুব সহজেই এখন এই ডরমিটরিতে আঘাত করবে। এটা সুয়া নিজেও বুঝতে পেরে এখন কাজে লাগায় কাঞ্চঙ্গাকে। যখনই এখানে নামতেইল নিজে মাঠে নামে, ওর সৈন্যগুলোকে নিয়ে ব্রেক করে ভিতরে ঢুকে, ঠিক তখনই বেঁধে যায় তোলপাড়। এখানে টিয়ার গ্যাস চালানো শুরু হয়ে যায়, কিন্তু কোন পাশ দিয়ে ওরা আক্রমণ করছে তা সুয়া বুঝতে পারে না। তবে বুঝতে পেরেছিল সলহি এবং হেরিয়ং ওদের জন্য, কারণ ওরা এই সুযোগে পালাতে চাইছিল। ওরা যে পথ দিয়ে পালাতে যাচ্ছিল ঠিক সেই পথেই আক্রমণটা হয়। সুয়া ওদের কোনো রকমে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে যায়, কিন্তু তারপরে সুয়া করে মাস্টার প্ল্যান। যখন এখানে অনেক ধোঁয়া ছিল, কিছু দেখা যাচ্ছিল না, তার ভিতরেই সুয়া কাঞ্চঙ্গার গায়ে বুলেট বেঁধে নিয়ে আসে সামনে। কাঞ্চঙ্গা একজন নর্থ কোরিয়ান স্পাই ছিল, এটা তো আর নামতেইল জানতো না। কাঞ্চঙ্গা অভিনয় করে বলে যে ওরা আমাকে খুব শাস্তি দিচ্ছে, তুমি এখানে ব্রেক করেছো, এরা তো আমাকে মেরে ফেলবে। তুমি এদের উপরে কোনো আক্রমণ করো না, না হলে এই কন্ট্রোলারে ওরা যদি চাপ দেয় তাহলে আমি মরে যাব। তুমি আমাকে বাঁচাও সোনা, আমি এখানে কি করব? আমি খুব কষ্টে আছি, আমি থাকতেই পারছি না, তুমি আমাকে এখান থেকে বের করে নিয়ে যাও। এটা বলে কাঞ্চঙ্গা অনেক অভিনয় করে কাঁদতে লাগে। নামতেইল কি করবে, বেচারা হিরোর মতো এখান থেকে ব্যাক করে চলে যায়। ভালোবাসা সুহা ইয়ংর কোথায় ছিল? ভালোবাসা তো ছিল এই ডাক্তারের প্রতি নামতেইলের। আহারে, সব কিছু ভেস্তে যায়। এদিকে ইয়ংরর বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ইয়ংরর বাবার উপরে নজর রাখছিল হান্না, তাই তো নার্স সেজে ওই হাসপাতালের ভিতরে ঢুকে যায়। এদিকে কাঞ্চঙ্গাই এখন সমস্ত কিছু প্ল্যান করতে লাগে। কাঞ্চঙ্গা বলে আমাকে এখান থেকে বের হতে হবে, কারণ নামতেইলকে আমি খুব ভালোভাবে চিনি। উত্তর কোরিয়ার সাথে তোমাদের দেশে 300 বিলিয়ন ওনের চুক্তি হয়েছে। এখন কোনোভাবে ওই টাকাটা যদি আমি হাতিয়ে নিতে পারি তাহলে আমরা কেউ মারা যাব না, তাই এখান থেকে আমাকে বাহিরে বের হতে হবে। সুও তখন বলে এখান থেকে বাহিরে বের হলে আপনি কি ফিরে আসবেন? কাঞ্চঙ্গা বলে তুমি আমাকে ভরসা করো না সুহো? ঠিক আছে, তুমি যদি ভরসা নাই করো তাহলে তোমার কাছে অন্য কোনো প্ল্যান কি আছে? ইয়ংরর বাবা যেহেতু এখন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ছিল, তাই ইয়ংরর সৎমা চলে আসে এই ক্যাম্পে এসে বলে যেহেতু আমার স্বামী এখন নেই, তাই এই ক্যাম্প আমিই চালাবো। কারণ ইয়ংরর সৎমা খুব ভালোভাবেই বুঝেছে যে তার স্বামীকে নামতেইলেই গুলি করেছে, আর নামতেইলের উদ্দেশ্য একদমই ভালো নয়, তাই নামতেইলকে ছেড়ে দেওয়া যাবে না। এদিকে সুও পড়েছিল এক উভয় সংকটে যে ও কী করবে। তখনই কাঞ্চঙ্গা কল দেয় নামতেইলকে। তখন এখানে নামতেইলের ওয়াইফও উপস্থিত ছিল। কাঞ্চঙ্গা বলে আমি এখানে খুব কষ্ট পাচ্ছি, আমি চুরি করে তোমাকে কল করছি। হানি, তুমি এখান থেকে আমাকে বের করে নিয়ে যাও, আমি আজকে রাত্রেই পালানোর চেষ্টা করছি। এখানে তখন নামতেইলের স্ত্রী বলে আমার স্বামী ফিসফিস করে এত কার সঙ্গে কথা বললো, বুঝতে তো পারে না যে স্বামীর এদিকে আর একটা লিটিল ফক্স আছে। এরপরে কাঞ্চঙ্গা বলে আমি সুয়া চলে যাচ্ছি, তুমি আমাকে এরকম কোনো একটা কারণ দেখাও যার জন্য আমি ফিরে আসবো। সুয়া বুঝতে পারে কাঞ্চঙ্গা আসলে ভালোবাসার কথা বলছে। যদি সুয়া কাঞ্চঙ্গার সঙ্গে অন্য কোনো দেশে চলে যেতে রাজি হয় তাহলে কাঞ্চঙ্গা এখানে ফিরে আসবে, কিন্তু সুয়া এই কথাটা দিতে পারে না। সুয়া বলে আমি অন্য কাউকে ভালোবাসি, তাছাড়া আমাকে আমার দেশে ফিরে যেতে হবে, না হলে আমার বোনটা বাঁচবে না। কাঞ্চঙ্গা বলে তুমি তোমার ইগো থেকে নড়বে না, ঠিক আছে, তুমি ভরসা রাখো, আমি ফিরে আসবো। এরপরে ও ওখান থেকে বের হয়ে যায়, কিন্তু গাংমো হান্নাকে বলে দেয় যে তুমি সার্বক্ষণিক কিন্তু নজর রাখবে কাঞ্চঙ্গার উপরে, কারণ হান্না এবং গাংমো দুজনের কেউই খুব ভালোভাবেই বিশ্বাস করতে পারছে না কাঞ্চঙ্গা টাকা নিয়ে এখানে ফিরে আসবে। অতগুলো টাকা পেলে কেউ কি আবার বাঘের ডেরায় ফিরে আসে না তো। কাঞ্চঙ্গা খুব ভালোভাবেই ফিরে এসেছিল, কিন্তু হান্না অলওয়েজ ওদেরকে ফলো করছিল। এইখানে হান্না যখন লুকিয়েছিল তখন এদের লাভি ডাবি প্রেম দেখে তো ওর গা গুলাচ্ছিল, কারণ এখানে ওরা দুজন এত ন্যাকামি করছিল কি আর বলবো। যাই হোক, এসব ন্যাকামি তো কাঞ্চঙ্গাকে করতেই হতো। এরপরেই কাঞ্চঙ্গা মিশনে নেমে পড়ে। কাঞ্চঙ্গা একজন জ্যোতিষীর কাছে আসে। ওই জ্যোতিষীও ছিল একজন নর্থ কোরিয়ান স্পাই। জ্যোতিষীকে ও কিছু একটা কাগজপত্র দিয়ে যায় আর বলে এই অনুযায়ী কাজ করবে। এরপরেই দেখি ওই জ্যোতিষীর কাছে চিপ আনের ওয়াইফ গেছে। আসলে এই জ্যোতিষীর কাছে ওই তিনজন আসতো। জ্যোতিষী চিপ আনের ওয়াইফকে বলে আপনি এখান থেকে বাড়ি যাওয়ার সাথে সাথে দেখবেন আপনার বাড়িতে একজন বিদেশি এসেছে, সে অনেক
বড় একটা কোম্পানির ডিরেক্টর। সে চাইবে আপনি তার সঙ্গে পার্টনারশিপে অংশগ্রহণ করুন। আপনি যদি তার সঙ্গে পার্টনারশিপে যান তাহলে 2 দিনের ভিতরেই আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন। আর ওই জ্যোতিষীকে খুব বেশি বিশ্বাস করত চিফ আনের ওয়াইফ। চিফ আনের ওয়াইফ বাড়িতে এসে দেখে সত্যি লিন্ডা নামের একটা মেয়ে এসেছে ওদের বাড়িতে, আর এই মেয়েটা ছিল একজন বিদেশি। চিফ আনের ওয়াইফ তখন ওই জ্যোতিষীর কথা অক্ষরে অক্ষরে বিশ্বাস করে আর বলে, আপনি কি জন্য এসেছেন? লিন্ডা বলে, আমি আমেরিকার অনেক বড় একটা কোম্পানি থেকে এসেছি, আমি আপনাদের বিজনেস সম্পর্কে জানতে পেরেছি। চিফ আনেরও কিন্তু বিজনেস ছিল, তো আপনি যদি আমার সঙ্গে পার্টনারশিপে থাকেন তাহলে আপনি অনেক বেনিফিট পাবেন। এবার হাত মিলিয়ে নেয় খুব সহজেই লিন্ডার সঙ্গে ওই মহিলা, কারণ জ্যোতিষী তো বলেছিল। এদিকে ইয়ংরার বাবাকে দেখে ইয়ংরার বাবা কিন্তু একদম সুস্থই ছিল, কিন্তু অসুস্থতার অভিনয় করে সেখানে পড়েছিল আর স্ত্রীকে দিয়ে সমস্ত কাজগুলো হাসিল করিয়ে নিচ্ছিল, কারণ এরা নামতেইলের ষড়যন্ত্র খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। তাই তো নামতেইলকে কোনোভাবেই ইয়ংরার বাবা যে সুস্থ আছে সেটা জানতে দেওয়া যাবে না। দৃশ্যের পরিবর্তন হয়, আমরা দেখি যে কাংচোঙা ওই লিন্ডার সাথেই কথা বলতে বলতে যাচ্ছে, অর্থাৎ লিন্ডা কাংচোঙারই লোক। যখন কাংচোঙাও তার বেশভূষা সব পরিবর্তন করে একটা জায়গায় যাচ্ছিল তখন ওর সন্দেহ হয় কেউ ওকে ফলো করছে। এবার যে রুমে ওদের কথা হওয়ার কথা ছিল ঠিক সেই রুমে ও একটা ডিটেক্টর নিয়ে আসে। ও বুঝতে পারে যে এখানে কেউ একজন কোনো রেকর্ডার ফিট করে রেখে গিয়েছে। কাংচোঙা খুব সহজেই ওই রেকর্ডারটি পেয়ে যায় এবং বাইরে এসে দেখে যে অলরেডি হান্না এখান থেকে চলে গিয়েছে। তবে কাংচোঙার বুঝতে বাকি থাকে না এইগুলো হান্নারই কাজ। এরপরে আমরা লিম সুহোকে দেখি। সুহো ইয়ংরার কাছে এসে বসেছিল। ইয়ংরা এখানে ওর বাবার জন্য প্রার্থনা করছিল। ইয়ংরার সঙ্গে ও বেশ মিষ্টি করে কিছু কথা বলে। ও যদি খুব সাধারণ কেউ হতো তাহলে হয়তো ও সিঙ্গার হতো। ওদের দুজনেরই যদি এই ক্রান্তিকালে দেখা না হতো হয়তো গল্পটা অন্যরকম হতে পারত। এখন তো জীবন মরণের প্রশ্ন, যদিও এখন জীবন মরণের প্রশ্ন, কিন্তু বেঁচে থাকতেও ওরা এক হতে পারবে না কখনো। এদিকে নামতেইল সরাসরি এখন যোগাযোগ করে সোই ইরানের সঙ্গে, যে নর্থ কোরিয়ার ওই যে ডেপুটি চেয়ারম্যান, এবং ওরা টাকার ব্যাপারেই কথা বলছিল। এদিকে আমরা চিফ আনকে দেখি। চিফ আনের ওয়াইফ চিফ আনকে বলে যে আমরা যদি একটা পার্টনারশিপে যাই লিন্ডার সাথে তাহলে আমরা কোটি কোটি টাকার মালিক হব, কিন্তু এখন আমাদের 300 বিলিয়ন ওন লাগবে ওই পার্টনারশিপে অংশগ্রহণ করতে। তুমি কোম্পানির ফান্ডে যে টাকাটা আছে, যেটা নর্থ কোরিয়ায় দেওয়ার কথা, ওই টাকাটা আপাতত দাও, কারণ আমি মাত্র 2-3 দিনের ভিতরেই তার দ্বিগুণ টাকা তোমাকে ফেরত দিতে পারবো। দেখো ওরা আমাকে সার্টিফিকেটও দিয়ে গিয়েছে আর একটা পাসওয়ার্ডও দিয়ে গিয়েছে। তাই তো চিফ আনও আর বেশি খোঁজ খবর না নিয়ে রাজি হয়ে যায়। টাকার লোভ কার না থাকে। এরপরে লিন্ডার সঙ্গে ওদের কন্ট্রাক্টও সাইন হয়ে যায়। তবে লিন্ডা যাওয়ার আগে এই মহিলাকে একটা ডায়মন্ড রিং দিয়ে যায়। সমস্ত কিছু শেষ হয়ে যায়, মহিলা সাইনও করে দেয়। মহিলা তো সেই হ্যাপি, এবং এই রিংটা পেয়ে ওর তো চক্ষু চড়ক গাছ হয়ে যায়। এরপরে কাংচোঙাকে দেখতে পাই, ও এসেছিল একটা ব্যাংকের ম্যানেজারের কাছে। মূলত লিন্ডা যে কাগজে সইটা করে নিয়েছে এবং যে টাকাটা ইনভেস্টমেন্ট হিসেবে পেয়েছে সেটাকেই ডিপোজিট সার্টিফিকেট করে নিয়েছিল কাংচোঙা, যেটা ছিল বিয়ার ব্যাংক অফ সুইস। তার মানে ওরা সুইজারল্যান্ডে গিয়েও এই টাকাটা ওঠাতে পারবে, ওখানে খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবে। এখানকার কাজটা কাংচোঙা শেষ হয়ে গিয়েছিল। কাংচোঙা এবার সুয়োকে একটা কল দেয়, কারণ কাজ অলরেডি শেষ। সুয়োকে কল দিয়ে বলে, এদিককার কাজ শেষ হয়ে গিয়েছে, টাকাটা আমি ডিপোজিটও করে নিয়েছি, এখন তোমাদের জীবনের আর কোনো ভয় নেই। আর মাত্র টুকিটাকি একটু কাজ বাকি আছে, আমাকে একটা পাসপোর্ট দিতে হবে, সেই সব নিয়ে আমি খুব দ্রুতই ফিরে আসব। তুমি এখন ফোনটা গাংমোয়ের কাছে দাও তো। তখন সুয়ো গাংমোয়ের কাছে ফোনটা দিলে কাংচোঙা বলে, তুমি হান্নাকে আমার পিছনে সবসময় লাগিয়ে রেখেছো কেন? তুমি কি ভেবেছো আমি বুঝতে পারবো না ও আমাকে ভালো করছে? তুমি আমাকে যদি এতই অবিশ্বাস করো তাহলে আমাকে ভরসা করে তখন পাঠানোই উচিত হয়নি। আমার তো মনে হয় হান্নাও এই কথাগুলো শুনছে। তো হান্না, তুমিও যদি শুনে থাকো তাহলে এটা শুনে রাখো, তোমাদের মতো না আমি যে নিজেদের ভিতরেরকার কথা আমরা রাখবো না, ঠিক আছে? এরপরে গাংমোয়ের তো তোতামুখ ভূতা হয়ে যায়, কি একটা হয়ে গেল। কিন্তু সুহো গাংমোকে অনেক কথা শোনায় আর বলে, তুমি পিছনে পিছনে হান্নাকে লেলিয়ে দিয়েছিলে। এরপরে আমরা খেপুনাকে দেখতে পাই। ও মিস পিয়ের সেই রুমটা খুঁজে পায়। সেখানে ও একটা ওয়াকিটকিও দেখতে পায়, যেটার সাহায্যে ও কাউকে কল দিলে সেই কলটা চলে আসে সোজা চিফ আনের কাছে। তখন চিফ আনকে এই মেয়ে বলে, আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ খবর দিব, তবে আপনি কথা দিন আপনি আমাকে হেল্প করবেন। এখানে স্টুডেন্টরা মরে গেলেও আপনি আমাকে বাঁচাবেন। তখন চিফ আন বলে, তুমি কে আর খবরটা কি সেটা আগে বলো। খেবনক তখন বলে, আপনি কি জানেন ওই যে ডক্টর কাংচোঙা যে এখানে ট্রিটমেন্ট করাতে এসেছিল সে আসলে একজন নর্থ কোরিয়ান স্পাই।
এই কথা শুনেই তো মাথায় বাস পড়ে যায় সিপ আনের। ও দৌড়ে আর একটা নিরাপদ জায়গায় গিয়ে বলে, কি বললে, এটা সত্যি? ওদিকে নামতেইল তার লিটল ফক্সের কথাই বসে বসে ভাবছিল। সিপ আন বিন্দুমাত্র নামতেইলকে সাবধান না করে গাড়ি নিয়ে সোজা বেরিয়ে পড়ে যেখানে কাঞ্চনা থাকে সেই উদ্দেশ্যে। এদিকে হান্না দেখে বুঝতে পারে যে অলরেডি সিপ আন মনে হয় কিছু বুঝতে পেরেছে। ভাগ্যিস হান্না ফলো করছিল, তাই তো এটা বুঝতে পারলো। তখনই হান্না কল দেয় কাঞ্চনাকে আর বলে, কাঞ্চনা তুমি যেখানেই থাকো খুব দ্রুতই এই বিল্ডিং থেকে বের হও, কারণ চিপ আন তার লোকজন গিয়ে তোমার বাড়িতে নিয়ে যাচ্ছে। এরপরে দেখা যায় এরা রুমের ভিতরে অলরেডি ঢুকে গিয়েছে। তখনও কাঞ্চনা রুম থেকে বের হতে পারেনি, কিন্তু ও একটা সিক্রেট চেম্বারে লুকিয়েছিল। সেই চেম্বার থেকে এদের আড়ালে ও বেরিয়ে যায়। চিপ আন এরপরে ওই সিক্রেট চেম্বারের ভিতরে ঢুকে দেখে যে এখানে অজস্র ছবি এবং ইনফরমেশন আছে, যেখানে ওর নিজেরও ছবি আছে। যেহেতু কাঞ্চনা একজন নর্থ কোরিয়ান স্পাই, সেজন্য ওর কাছে ইনফরমেশনগুলো থাকবেই। এটা দেখে তো ওর মাথায় আকাশ ভেঙে পড়ে। ওইখান থেকে চলে যাচ্ছিল, যাওয়ার আগে নিজের ছবিগুলো তুলে নিয়ে যায়। এরপরে রুমে এসে দেখতে পায় যে এখানে কতগুলো ছবি আছে কাঞ্চনার সঙ্গে নামতেইলের। যেহেতু কাঞ্চনা এখন একজন নর্থ কোরিয়ান স্পাই, আর নর্থ কোরিয়ান স্পাইয়ের সঙ্গে একজন সাউথ কোরিয়ান রাজনৈতিক নেতার রিলেশন, ব্যাপারটা জমে ক্ষীর হয়ে গিয়েছে একদম। এদিকে সবাই ভয় পাচ্ছিল, না জানি কি ঘটে যায়, অন্তিম মুহূর্ত প্রায় চলেই এসেছিল। অন্যদিকে আমরা দেখতে পাই চিপ আনের স্ত্রীকে। চিপ আনের স্ত্রী তো সেই হ্যাপি ছিল যখন তার স্বামীর কাছ থেকে এটা জানতে পারে যে কাঞ্চনা আসলে একজন নর্থ কোরিয়ান স্পাই। তখন চিপ আনের স্ত্রী নামতেইলের স্ত্রীর সঙ্গেই গল্প করছিল। নামতেইলের স্ত্রীকে বলে, তুমি কি জানো তোমার স্বামীর ডাক্তার একজন নর্থ কোরিয়ান স্পাই? এটা শুনেই নামতেইলের স্ত্রী ওখানে অজ্ঞান হয়ে যায়। এরপরের দৃশ্যে দেখতে পায় নামতেইল একতোড়া ফুল নিয়ে, আমার লিটিল ফক্সটা কই, এটা বলতে বলতেই আসছিল। লিটিল ফক্স এখানে ছিলই, তবে সেটা কাঞ্চনা নয়, এখানে ছিল চিপ আন। চিপ আনের তো সেই মজা লাগছে। এরা আসলে কেউ কারোর ভালো কিন্তু দেখতে পারে না, কারোর একটা খুদ যদি খুঁজে পায় তাকেই গারদে পুরবে। চিপ আন তখন হম্বিতম্বি শুরু করে দেয়। চিপ আন বলে যে আমরা কি পেয়েছি একটু দেখেন তো, এতগুলো ছবি। আপনি কি জানেন আপনার লিটিল ফক্স, আপনার ওই ডক্টর, আসলে সে একজন নর্থ কোরিয়ান স্পাই? নামতেইল তো তার সঙ্গে নিজের সম্পর্কটাকে আর অস্বীকার করতে পারে না। তবে নামতেইল বলে, তুমি এই কথা কাউকে বলো না, ঠিক আছে? তুমি যত অন্যায় করো তার সমস্তটাই ঢেকে দিব। কিন্তু চিপ আন সুযোগ পেয়েছে, সে কেন ছাড়বে? এদিকে নামতেইলের স্ত্রী ব্যা ব্যা করে কাঁদতে লাগে আর বলে, এটা আমার কি সর্বনাশ হয়ে গেল। আমার স্বামীর তো ওর সঙ্গে সম্পর্ক ছিল, এটাও জানতে পেরেছে ও চিপ আনের ওয়াইফের কাছ থেকেই, কিন্তু ও এখনো পুরোপুরি ওর স্বামীকে অবিশ্বাস করছে না। এরপরে নামতেইলের স্ত্রী ওই জ্যোতিষীর কাছে কল দেয়, কারণ জ্যোতিষীর সঙ্গে বোঝাপড়া আছে। জ্যোতিষী বলেছিল ওই ডক্টরকে তার হাজব্যান্ডের পাশাপাশি রাখতে। ওই জ্যোতিষী কেন এই কথা বলেছিল এটা জানার জন্যই নামতেইলের ওয়াইফ এখন কল দেয়, কিন্তু ওই জ্যোতিষীর নাম্বার অফ ছিল। এরপরে চিপ আনের স্ত্রীও কল দিয়ে দেখে যে আসলেই নাম্বার অফ। তখন চিপ আনের স্ত্রীরও কিছু একটু সন্দেহ হয়েছিল। ও তখন আর বাড়ির সার্ভেন্টকে ডেকে বলে যে এখনই লিন্ডাকে কল দাও, লিন্ডা কোথায় আছে সেটা দেখো। কল দিয়ে দেখা যায় যে লিন্ডার কোনো নাম্বার টাম্বার নেই, আর তাছাড়া লিন্ডা কখনো কোনো গ্রুপের হয়ে কাজই করেনি, ও কোনো আমেরিকা টিকা থেকেও আসেনি। এবার তো হম্বিতম্বি শুরু হয়ে যায় চিপ আনের ওয়াইফের নিজেরই। ওর তো অনেকগুলো টাকা লিন্ডাকে দিয়ে বসে আছে, কিন্তু লিন্ডা নামের কাউকেই আমেরিকাতে পাওয়া যায়নি বলে জানা হয়। এরপরে মিস্টার কিম যখন বলে এটা চিপ আনের ওয়াইফকে, চিপ আনের ওয়াইফেরও তো ফিট হওয়ার মতো অবস্থা হয়ে যায়। চিপ আনের ওয়াইফ বলে যে লিন্ডা ফেক হতে পারে না, এমনকি ও আমাকে একটা গোল্ডেন রিংও দিয়ে গিয়েছে। তখন নামতেইলের স্ত্রী বলে, ওমো ওমো ওমো, তোমাকে গোল্ডেন রিং দিয়ে গিয়েছে, কই দেখি তো। আরে এটা তোমাকে ডায়মন্ড বলেছে, এটা তো জিরকন। জিরকন দেখো, মুখের হাওয়া দিলেই এটা একদম ধূসর হয়ে যাচ্ছে। দেখছো, এটা যদি সত্যিকারের ডায়মন্ড হতো তাহলে এরকম ঝাপসা হয়ে যেত না। খুব ভালোভাবেই বুঝতে পারে চিপ আনের ওয়াইফ সে কত বড় ফাঁসা ফেসে গিয়েছে। সাথে সাথে চিপ আনের ওয়াইফ ওই জ্যোতিষী যেখানে থাকতো সেখানে এসে দেখে এখানকার অবস্থা লণ্ডভণ্ড। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই হান্না গিয়েছিল আবার ইয়ংরোর বাবাকে দেখতে। ইয়ংরোর বাবা তখন সোর সঙ্গে কথা বলে আর বলে, আমি সুস্থ আছি, আমি সত্যি সত্যিই চাইছি যে তোমরা এখান থেকে অতি সতর্পণে বের হয়ে যাও। আমি সমস্ত ব্যবস্থা করব, তুমি শুধু আমার উপরে একটু ভরসা রাখো। কিন্তু সুহ আর এদের ভরসা করে না। কতবার ভরসা করা যায়, এটা জীবন মরণের প্রশ্ন। সুহ আর ভরসা করতে পারে না ইয়ংরোর বাবাকে। সুহ সবার সঙ্গে এটা নিয়ে আলোচনা করে।
মিস পি এবং ওখানে থাকা গাংমু সবাই বলে না এখন পর্যন্ত ইয়ংরার বাবাকে আর বিশ্বাস করা যায় না। ইয়ংরার বাবা বলেছে যে সুহরা এখান থেকে চলে যাওয়ার পরে সমস্ত স্টুডেন্টদেরকে সে ছাড়িয়ে নেবে। ইয়ংরো তখন বলে আমার বাবার সঙ্গে আমাকে একবার কথা বলতে দাও। ইয়ংরো ওর বাবাকে বলে বাবা এখান থেকে সুহরা যখন বের হয়ে যাবে আমিও সুহর সঙ্গে ওর সাথে সাথে যাব। যতক্ষণ ও গাড়িতে উঠছে ততক্ষণ আমি ওর সঙ্গেই থাকবো। এরপরে আমি স্টুডেন্টদের সঙ্গে বের হয়ে চলে আসব। তুমি কি এটাতে রাজি আছো? তখন ইয়ংরোর বাবা বলে ঠিক আছে, যদি তাই করতে চাও তাই হবে। কিন্তু যখন এখান থেকে হান্না চলে যায় তখনই ইয়ংরোর বাবা প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করে বলে আমার মেয়েটা কি বাঁচতে চায় না নাকি? এদিকে সুহ এবং ইয়ংরো দুজনেই চিন্তা করছিল যে এদের দুজনের প্রতি এই কম দিনেই কত তীব্র ভালোবাসা, কিন্তু তারপরে ওরা কখনো এক হতে পারবে না এই যন্ত্রণা ওদের কুড়ে কুড়ে খাচ্ছিল। এর পরের দৃশ্যে দেখতে পাই ইয়ংরোর বাবার কাছে বর্তমান প্রেসিডেন্ট কল দিয়ে বলে আপনি করছেনটা কি? এখনো পর্যন্ত কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারলে না? ও হয় ওদের ডরমেটরি উড়িয়ে দিন, না হলে ওদেরকে বের করে দিন, যাই হয় একটা করুন। মেয়েকে বাঁচাতে গিয়ে আপনার ইলেকশনটা আপনি খেয়ে ফেলবেন না, ঠিক আছে? নিজের মেয়ের কথা ভাবতে গিয়ে তো ইলেকশনটাকে একদমই ফোকাস করছেন না। এদিকে সুহ ইয়ংরোকে আবারও সেই লকেটটা দিয়ে দেয়। এদিকে ইয়ংরোর বাবার মন আবারও ঘুরে গিয়েছে, এখন তার মন সম্পূর্ণ হয়ে গিয়েছে রাজনৈতিক মোনা। অন্যদিকে আমরা দেখতে পাই চিপ আন খুব টর্চার করছিল নামতেইলের সঙ্গে। নামতেইল বলে যে তুমি এখন আমাকে একটু গড়াতে পেয়ে ইচ্ছা মতো মারধর করছো, তুমি যখন ঝামেলায় পড়বে তখন তোমাকে কে উদ্ধার করবে? তখনই চিপ আনের কাছে তার ওয়াইফের কল আসে, আর বুঝতেই পারছেন চিপ আন নিজেও ফেসে যাচ্ছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে কমরেড জোকে অনেক মানানোর চেষ্টা করছিল সবাই, কিন্তু কমরেড জোকে কেউ মানাতে পারে না। কমরেড জোকে কিন্তু এই মহিলাই বলেছিল সুহকে মারার জন্য, ইভেন ওই মহিলা এখনো বলছে সুহকে বারবার মারার জন্য। এদিকে কাংচঙ্গাকে দেখতে পায় ও নিজের পাসপোর্টটা নিতে একটা জায়গায় গিয়েছিল, কিন্তু ওর উপরেও কারোর জন্য নজরদারি করছিল। এদিকে সুহ বসে বসে এটাই ভাবছিল যদি এখন কাংচঙ্গা ফিরে আসে তাহলেই সব থেকে ওরা সেভ, কারণ ওদের কাছে 300 বিলিয়ন ওন থাকবে, তাহলে কেউ সহজে ওদের গায়ে আর হাত তুলতে পারবে না। এদিকে মিস পি খেবুনককে ধরে ফেলেছিল। খেবুনক যে চিপ আনকে কল করেছিল এটা জানার পরেই ওকে একটা থাপ্পড় দিয়ে দেয় মিস পি। চিপ আন কত ভয়ানক লোক সেটা মিস পি জানে। এখন যদি এবার খেবুনককেও চিপ আন ঠিক ওইভাবে মিস পি এর মতো এজেন্ট বানিয়ে রাখে তাহলে ওর জীবনটাও বরবাদ হয়ে যাবে। অন্যদিকে চিপ আনের তো মাথায় বাস পড়েছিল, কারণ ফান্ডের টাকা 300 বিলিয়ন ওন, সেই টাকাটা ওরা হারিয়ে ফেলেছে। তাই চিপ আন এখন নিজেই নামতেইলের কাছে বর্ষতা স্বীকার করে আর বলে আপনি আমাকে বাঁচান। তখন নামতেইল বলে ঠিক আছে, তুই যে চরটা আমাকে মেরেছিলিস সেই চরটা আমাকে মারতে দে। কিন্তু তখন কান্নাকাটি শুরু করে দেয় চিপ আন আর বলে আমাকে মারবেন। আর এটা দেখে আর মারে না নামতেইল, বলে ঠিক আছে চলো কাজে নেমে পড়া যাক। দুজন তখন একসাথে থাকে। চিপ আন বলে আমি সবসময় আপনার সাথে আছি, আপনি যা করবেন আমি তাই করব। এখন নামতেইল পূর্ণ ক্ষমতা তুলে নিয়েছে এবং রিমোট কন্ট্রোলার নিজেদের কাছে রেখে দিয়েছে, কারণ এখানকার চারিদিকে ওরা নিজেরাও বোম ফিট করে রেখে দিয়েছে। এদিকে ইয়ংরো এবং সো কথা বলছিল, ঠিক তখনই দেখা যায় কমরেড জো কিভাবে ছাড়া পেয়ে জানি বন্দুক নিয়ে এসে হাজির হয়েছে গুলি করবে বলে। তখন সো বলে দেখো তোমার শত্রুতা আমার সঙ্গে থাকতে পারে, বা তোমাকে তোমার সুপারভাইজার আদেশ দিয়েছে হয়তো আমাকে মারতে, কিন্তু ইয়ংরো তো কোনো ভুল করেনি, তাই ইয়ংরোর দিকে একদম কোনো ফুলের টোকা দেওয়ারও চেষ্টা করবে না। কমরেড জোকেও বোঝানোর চেষ্টা করলেও কমরেড জো বোঝায় না। কমরেড জো এখনো তার দেশের প্রতি পূর্ণ বিশ্বাস রেখেই এগিয়ে যেতে চাইছে। সুহ কমরেড জোকে বলে আমি যদি এখানে মরেও যাই তুমি কিন্তু বাঁচতে পারবে না, আর তুমি না বাঁচলে তোমার ফ্যামিলিকে কেউ দেখবে না। ঠিক তখনই পিছন থেকে চলে আসে কাংচঙ্গা। কাংচঙ্গা কমরেড জোয়ের পায়ে গুলি করে আর বলে তোমার সাহস কি করে হয় সুহর দিকে তুমি বন্দুক ধরো। সুহকে এসে বলে আজকে মাঝরাতেই কিন্তু ওরা এই ডরমেটরিটা একদম উড়িয়ে দিবে, তার ভিতরেই আমাদেরকে কাজ করতে হবে। এদিকে আমরা দেখতে পাই যখনই নামতেইল এসেছিল ক্যাম্পে ঠিক তখনই ইয়ংরার বাবাও এসে হাজির। নামতেইল বলে আপনি না উঠতে পারছিলেন না, তাহলে হেঁটে ক্যাম্প পর্যন্ত কিভাবে আসলেন? অতি আশ্চর্য ব্যাপার। এবার তো ফেসে যায় আবারও চিপ আন, এখনো যাবে কোন দিকে? এদিকে ইয়ংরার বাবা বলে তুমি আমাকে গুলি করেছো, আমাকে মারার চেষ্টা করেছো, তার জন্য তোমাকে অ্যাটাক করা হলো, তোমাকে হাত করা পড়ানো হলো। ঠিক তখন নামতেইলের স্ত্রী এখানে চলে আসে। নামতেইলও বলে কি তোরা আমাকে অ্যাটাক করবি? জীবনেও পারবি না, তাহলেই কিন্তু আমি ওই ডরমেটরি উড়িয়ে দিব। ঠিক তখনই নামতেইলের কাছে কল করে কাংচঙ্গা আর বলে হানি আমাদের না মালদ্বীপ যাওয়ার কথা ছিল, তুমি যাবে না? ব্যাস এখানে এই খেলাটা জমে উঠেছিল। নামতেইলের স্ত্রী বলে তোমাকে হানি বললো কে? ওই কাংচঙ্গা নাকি?
হ্যাঁ, তুমি ওর সঙ্গে এতদিন প্রেম করে চলেছ? নামতেইল বলে, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তোমরা প্রমাণ দেখাও যে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে কিনা। কিন্তু অলরেডি সব প্রমাণ তো পুড়িয়ে দিয়েছিল চিপ আন এবং নামতেইল যখন একসঙ্গে হয়ে কাজ করতে শুরু করে দিয়েছে। নামতেইল নিজে গা ঢাকা দেওয়ার চেষ্টা তো করছিল, কিন্তু এখানেই হান্না একটা কাজ করে বসে। হান্না তখন নিজের পকেট থেকে একটা ছবি বের করে আর বলে, এই ছবিটা তাহলে কি? আর এটাই রেখে দেয় ওই কন্ট্রোলার মেশিনের উপরে। সবাই তখন ছবির উপরেই হুমড়ি খেয়ে পড়ে। এ কি অবস্থা! এটা যখন দেখে ফেলে নামতেইলের স্ত্রী, তখন তো ও চিল্লা পাল্লা করতে শুরু করে, নিজের স্বামীকে মারতেও লাগে। নামতেইল ওই ছবিটা নিয়ে নিতে চাইছিল, এদিকে ওর স্ত্রী তো এইভাবে কামড়াকামড়িও শুরু করে দিয়েছে। চিপ আন ফেসে গিয়েছে। চিপ আন এখন ইয়ংরার বাবার পক্ষে চলে আসে আর আবারও নামতেইলকে অ্যাটাক করে নিয়ে যাওয়া হয়। আর এটাই তো চাইছিল কাংচুঙা, এখান থেকে অন্তত এখন নামতেইলকে সরিয়ে দেওয়া, তাহলে হয়তো আজকে রাত্রে যে ডরমিটরি ওড়ানোর কথা আছে সেটা অনেকটা হলেও আটকানো যাবে। এখন কাংচুঙা বলে, কিছুক্ষণের ভিতরেই আমরা রেডি হয়ে এখান থেকে বেরিয়ে পড়ব। আর কমরেড জো, তুমি কি আমাদের সঙ্গে যেতে চাও? তুমি যদি যেতে চাও তাহলে রেডি হয়ে নাও, আর যদি না যেতে চাও তাহলে এখানে পড়ে মরে থাকো। এরপরে কাংচুঙা এটাও বলে, তোমার সুপারভাইজার চই ইরান না? চই ইরান কেন সুহোকে মারতে চায়? তখন তো সুহো অবাক হয়ে যায় চই ইরানের নামটা শুনে। চই ইরান শুধুমাত্র সুহোকে মারতে চায় সুহোর বাবাকে পথ থেকে সরানোর জন্য। কিন্তু সব থেকে বড় বিষয়টা কি আপনারা জানেন? এখানেই আছে সব থেকে বড় টুইস্ট। আপনারা অলরেডি জানেন যে সুহো কিন্তু তার বাবার আসল ছেলে নয়, বরং পালিত ছেলে। তার বাবা সুহোকে কাজে লাগাচ্ছে, কিন্তু সুহোর মাকে জানেন? সুহোর মা হলো এই মহিলা, যে মহিলাই সুহোকে মারতে চাইছে। সুহোর পালিত বাবা বলে, তুমি তো তোমার ছেলেকেই বারবার মারতে চাইছো, তোমার কি মনে আছে তোমার একটা ছেলে আর একটা মেয়ে ছিল যাকে আমি লালন পালন করেছি? তুমি শুধুমাত্র আমার এই পদে আসার জন্য তোমার ছেলেকেই মারতে চাইছো, তুমি কি মা? তখন সুহোর মা বলে, আমার ছেলে, সেই ছোট্টবেলায় আমি তাদের ত্যাগ করেছি, আর সেখান থেকেই তারা আমার কাছে মৃত। তাই শুধু শুধু আমার ছেলের কথা বলে আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আসলে এই মহিলার ক্ষমতা পাওয়ার লোভ এতই বেশি যে এ ধরাকে সরাজ্ঞান করছে। ইভেন নিজের ছেলের প্রতি বিন্দু পরিমাণ মায়া মমতা কিচ্ছু নেই। মানুষ এতটা পৈশাচিক কিভাবে হতে পারে? তাই এই মহিলার ক্যারেক্টার না দেখলে আপনারা বুঝবেনই না। ইভেন নিজের ছেলে মেয়ের প্রতি বিন্দু মাত্র সহানুভূতি তার কাজ করলো না, শুধুমাত্র সে ক্ষমতায় বসবে। এদিকে সুহোর মনে পড়ে তার মায়ের কথা, যেদিন তার মা তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল তার বাবা মরে যাওয়ার পরে। এরপরে সুহো চুপ করে বসেছিল। তখন কাংচুঙা এসে বলে, আমি জানি আমাদের পার্টির যে ডিরেক্টর সে তোমার বাবা, তোমার পালিত বাবা, কিন্তু চই ইরান তোমার মা, এটা আমি জানতাম না। তারাই তোমার সঙ্গে এরকম বিট্রয় করার চেষ্টা করছে শুধু ক্ষমতা ক্ষমতা করে। তাহলে সত্যি আর কিছু বলার নেই সুহো, তুমি এখনও ভেবে দেখো তুমি কি করবে। তুমি নর্থ কোরিয়ায় যদি ফিরেও যাও তাও বাঁচতে পারবে না। আমার কাছে এই তো সুইস ব্যাংকের ডিপোজিট সার্টিফিকেট আছে, এটার পাসওয়ার্ডটা হলো যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল বার্লিনে সেই দিনের। এই দিনের পাসওয়ার্ডটা তুমি যদি দাও তাহলে তুমি টাকাগুলো তুলতে পারবে। তুমি যদি চাও তুমি আমার সঙ্গে বিদেশে গিয়ে সুন্দর একটা জীবনযাপন করতে পারো, কারণ আমাদের দেশে আমাদের কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু সুহো রাজি হয় না। এদিকে আমরা ওই পড়ুয়া মেয়েটিকে দেখি, ও দেখতে পাই উপর থেকে যে ওদের নাইট গার্ড অর্থাৎ মাংদং দাদু, সে কারোর সাথে একটা অকিটকিতে কথা বলে আর বলে, ঠিক আছে আমি সুহো এবং তার দুই কমরেডকে মেরে মোরান হিলকে নিয়ে ফিরে যাব, মোরান হিলের সঙ্গে টাকাগুলোও নিয়ে ফিরে যাব। এটা ওই চশমা পড়ুয়া মেয়েটি সব শুনে ফেলে। এর দাদুও বুঝতে পারে যে কেউ একজন কোনো কথা শুনে ফেলেছে, তাই দাদুও ফলো করতে লাগে ওই মেয়েটিকে। কিন্তু মেয়েটি তখন অভিনয় করতে লাগে যে ও কিচ্ছু শুনতে পায়নি, ও প্রচণ্ড ভয়ে ছিল। কেউ ভাবেইনি যে এই বুড়ো দাদুটিও একজন নর্থ কোরিয়ান স্পাই। এদিকে সুহো আবারও ইয়ংরোর বাবার সঙ্গে কথা বলে। ইয়ংরোর বাবা বলে, আমি তোমাদের জন্য জাহাজ ঠিক করে রেখে দিয়েছি, তোমরা যদি বের হতে পারো তাহলে ওই জাহাজে গিয়ে চড়লেই তোমরা খুব নিরাপদে নর্থ কোরিয়ায় ফিরে যেতে পারবে। সুহোরা রেডি হয়ে নিয়েছিল এখান থেকে চলে যাওয়ার জন্য। তখন কাংমো সুহোকে বলে যে তুমি আর কখনো আমার সামনে ফিরে এসো না, কারণ আমাদের যতবার দেখা হয়েছে আমাদের ততবার দ্বন্দ্ব হয়েছে, তাই তোমার আর ফেরার কোনো প্রয়োজন নেই। আমি চাই আমাদের কখনো আর দেখা না হোক, তাহলে তুমিও ভালো থাকবে আমিও ভালো থাকবো। এরপরে ওরা দুজন হাতে হাত দেয়। আসলে ওরা কেউ কারো খারাপ চায় না। ইয়ংরা চুপচাপ বসেছিল। ইয়ংরা জানে সুহো যদি আজকে চলে যায় হয়তো কোনোদিন আর সুহোর সঙ্গে দেখা হবে না। ইয়ংরার সঙ্গে শেষবারের মতো সুহো বিদায় নিতে এসেছিল। সুহো জাস্ট অর্ডিনারি কিছু কথা বলে যে হয়তো আমাদের কখনো আর দেখা হবে না, দেখা হওয়াটাও সম্ভব না, যদি বেঁচে থাকি তাহলে আমি তোমাকে কোনোদিন ভুলবো না। এটা বলে সুহো মায়া কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ইয়ংরা পিছন থেকে সুহোকে জড়িয়ে ধরে। ওর একটু ইচ্ছে করেছিল না সুহোকে যেতে দিতে, কিন্তু জীবন মরণের এই সন্ধিক্ষণে ওদেরকে তো মায়া
কাটাতেই হবে। সুহ মায়া কাটিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে খেবুনকেরও খারাপ লাগে, কারণ ওরও মনে মনে ভালো লেগেছিল কমরেড জোকে। অন্যদিকে দাদুও ব্যাগপাতি গুছিয়ে নিয়েছিল এখান থেকে চলে যাবে বলে। চাশমিশ ওই মেয়েটি এটাও দেখে ফেলে। ও দ্রুত দৌড়াতে দৌড়াতে মিস পি এবং গাংমোর কাছে এসে বলে, নাইট গার্ড দাদুও কিন্তু একজন নর্থ কোরিয়ান স্পাই। তাকে আমি একজনের সঙ্গে ফোনে কথা বলতে শুনেছি। সে বলেছে সুহ এবং তার 2 কমরেডকে মেরে টাকা নিয়ে মোরান হিলের সঙ্গে ফিরে যাবে। এটা শুনেই গাংমো বুঝতে পারে যে এর ভিতরে বড় কোনো ষড়যন্ত্র চলছে। সুহকে আসলে নর্থ কোরিয়ানরা মারতে চাইছে। যখন ইয়ংরো এটা শুনে, ইয়ংরো দৌড়ে চলে যায় সুহকে ডাকতে ডাকতে। সুহ তখন চলেই যাচ্ছিল, পিছন থেকে ইয়ংরো সুহ বলে ডেকে ওঠে। বাট সুহ এখন আর দাঁড়াতে পারে না। কাংচঙ্গা বলে, কি করছো, দ্রুত চলে এসো। এরপরে ওরা চলে যায়। এদিকে ইয়ংরোর বাবা এবার মাঠে নেমে চলে এসেছিল। অন্যদিকে আমরা মানদংকে দেখি ও পালিয়ে চলে যায়। মানদংকে ফলো করতে করতে তার ছেলেও চলে যায়। এদিকে সুহকে খুঁজতে খুঁজতে গলির পথ ধরে ইয়ংরো এসে দাঁড়িয়ে পড়লেও ইয়ংরোকে আটকে দেয় গাংমো। এদিকে আমরা দেখতে পাই অনেক দূর চলে এসেছিল মানদং। তখন নিজের ছেলেকেই বলে, এখান থেকে ফিরে যাও, তোমাদের সাথে কখনোই আমার আর যোগাযোগ থাকবে না। এটা বলে ছেলেকে রেখেই চলে যায়। এদিকে সুহরা একটা গাড়িতে করে যাচ্ছিল, কিন্তু সামনেই চেক পয়েন্ট ছিল। সুহর চেহারা সবাই জেনে গিয়েছে, তাই সুহ এবং কাংচঙ্গা ওই গাড়িতে না গিয়ে বাকি 2 জনকে পাঠিয়ে দেয়। এদিকে হান্না সেই সাংবাদিককে নিয়ে বের হয়ে এসেছে। সোজা হান্না চলে যায় ব্রডকাস্টিং রুমে। ওখান থেকে লাইভ দেখানো হবে। স্টুডেন্টদের একটু পরে ও বের করে আনবে, তার জন্য পুরো জাতির উদ্দেশ্যে ও কিছু বক্তৃতা রাখে, যেখানে কি স্ক্যাম চলছে রাজনীতি নিয়ে তার সমস্তটাই ও জানিয়ে দেয়। ইভেন স্টুডেন্টরাও ব্যাপারটা এখন খুব ভালোভাবেই বুঝতে পারে। এদিকে সুহ এবং কাংচঙ্গা অনেক পথ ঘুরে তারপরে যাচ্ছিল। ওদের অনেক রাত হয়ে গেলে ওরা একটা জায়গায় বসে নিজেদের ভিতরে কিছু কথা বলে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ওই 2 জন কমরেড ওরা কিন্তু নদীতে চলে এসেছিল এবং জাহাজে বসেছিল। জাহাজটি ছাড়ার এখনো সময় হয়নি, জাহাজ ছাড়বে একদম ভোরে, তাই ওরা কাংচঙ্গা এবং সুহর জন্য ওয়েট করছিল। ঠিক তখনই দেখা যায় ওদের 2 জনকেই মানদং মেরে দিয়েছে। যেহেতু মানদংকে নর্থ কোরিয়া থেকে পাঠানোই হয়েছিল নোটিশ যে এদের 2 জনকে মেরে দিতে হবে। মেরে পানিতে ফেলে দেওয়া হয় এবং মানদংয়ের সঙ্গে আরও একটি লোক ছিল, যেও সাউথ কোরিয়াতে এতদিন লুকিয়েছিল। এদিকে নামতেইলের কাছে বর্তমান প্রেসিডেন্ট কল দিয়ে বলে, নামতেইল সমস্ত ব্যাপারটা অলরেডি সামলে নাও, না হলে এত দেরি কেন করছো। নামতেইল তখন ইয়ংরোর বাবাকে সরিয়ে নিজেই সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। নামতেইল তখন রেডি হয়ে চলে আসে নিজের বাড়িতে। এখানে এসে ও কারো একটাকে কিছু একটা নির্দেশ দিয়ে দেয় সেই কাজটা করে ফেলার জন্য। ওদিকে আমরা সুহকে দেখতে পাই। সুহ এবং কাংচঙ্গা একটা গাড়ি পেয়েছিল, ওই গাড়িতে করে ওরা যাচ্ছিল সাগরের উদ্দেশ্যে। ঠিক তখনই ওরা গাড়ির ভিতরে থাকা অবস্থায় রেডিও শুনতে পায়, যে রেডিওতে বলা হচ্ছিল হয়তো আজকের ভিতরে ডরমিটরিটা উড়িয়ে দেওয়া হবে বা ওর ভিতরে সৈন্যরা আঘাত হানতে পারে। এতে সমস্ত স্টুডেন্টদের জীবনের আশঙ্কা করা হচ্ছে। এটা শোনার সাথে সাথে সুহ বুঝতে পারে এখানে স্টুডেন্টের হয়তো মেরে ফেলা হবে, কারণ সমস্ত কিছু এখন সামনে চলে এসেছে। এটা শোনার পরে সুহ আর চুপ করে থাকতে পারে না। সুহ কাংচঙ্গাকে বলে, আমাকে মাফ করে দিন, কিন্তু আমাকে এখন ওদেরকে বাঁচাতে যেতে হবে। সাথে সাথেই আমরা মানদংকে দেখতে পাই এদেরকে অ্যারেস্ট করে, এদেরকে গাড়ি থেকে নামতে বলে। সুহ তো অবাক হয়ে যায় মানদংকে দেখে। ও কোনো মতে বুঝতেই পারেনি এটাও একটা নর্থ কোরিয়ান স্পাই। সুহকে মারার আদেশ দেওয়া হয়েছিল মানদংকে। সুহ তখন বলে, আপনি আমাকে মারতেই পারেন, কিন্তু আমি যদি ফিরে না যাই তাহলে ইয়ংরোরা আজকে মারা পড়বে। ইয়ংরোর জন্য যদি আপনার বিন্দু পরিমাণও কোনো মায়া থেকে থাকে তাহলে আপনি আমাকে মারবেন না, আমি শিওর। মানদং তখন কনফিউজড হয়ে যায়, যদিও অনেক বছর ধরেই সে সাউথ কোরিয়াতে ছিল। নর্থ কোরিয়ার একজন এজেন্ট হওয়া সত্ত্বেও তার ভিতরেও তো কিছু মায়াদয়া আছে। ওদিকে মোরান হিলকে বেঁধে রাখা হয়েছিল, কোনো মতেই ওকে ছেড়ে দেওয়া যাবে না, ওকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। অন্যদিক থেকে আরও একজন স্পাই এসে সুহকে মারতেই যাচ্ছিল, তখন মানদং ওই লোককে মেরে দেয় এবং ওই লোক মানদংকে মেরে দিয়ে দুজনেই ওখানে কুপকাত হয়ে পড়ে যায়। এই অবস্থায় সুহ বেঁচে যায়। সুহ তখন গাড়ি থেকে নামিয়ে আনে কাংচঙ্গাকে। কাংচঙ্গাকে বলে, আমি চলে যাচ্ছি, আপনি সাবধানে চলে যাবেন। তখন কাংচঙ্গা বলে, তাহলে তুমি তোমার কাছে এই ডিপোজিট সার্টিফিকেটটা রেখে দাও, এটা তোমার লাইফ সিকিউর করবে। কিন্তু সুহ নেয় না আর বলে, আপনি অন্য কোনো দেশে চলে যাবেন, এই টাকাগুলো নিয়ে সুন্দর জীবনযাপন করবেন। আপনি সবসময় চাইতেন আপনার স্বামী সংসার হবে এবং আপনার বাচ্চা থাকবে ছোট ছোট, আপনি তাদের সঙ্গে জীবনযাপন করবেন। আমি আশা করি আপনার সেই জীবনযাপনের আশাটা পূরণ হবে। হয়তো
হয়তোবা যদি বেঁচে থাকি কোনো একদিন আমাদের দেখা হবে। তখন সুয়োকে আর আটকায় না কাঞ্চনা। এদিকে আমরা নামতেইলকে দেখি। নামতেইল তারপরে সেনাবাহিনীর ড্রেস পরে পুরো সাজোয়া যান নিয়ে এসে উপস্থিত হয়। নামতেইল এখন সেই একটা ফর্মে আছে, কিন্তু ফুলি ফর্ম। নামতেইলের ভয়ে তখন কোরিয়া কাঁপতে লাগে। স্টুডেন্টরা এটা দেখে নিজেরাই খুব ভয় পেয়ে যায়, কারণ এখানে নর্থ কোরিয়ানরা আর নেই। তাছাড়া ওরা একা পড়ে গিয়েছে, এখান থেকে বের হতে পারবে কিনা তারও কোনো আশা নেই। নামতেইল এসেই আগে ইয়ংরোর বাবাকে আটক করতে বলে। ঠিক এই সময় গাংমো খুবই ভয় পেয়ে যায়। গাংমো তখন ভাবতে লাগে কি প্ল্যান করা যায়। তখন ওখানে খেবুনক চলে আসে আর বলে আমাকে প্ল্যানটা করতে দিন। খেবুনক তখন আবারও চিপ আনকে কল দেয় আর বলে আমি সেই মেয়ে যে কাংচো একজন যে নর্থ কোরিয়ান স্পাই আপনাকে বলেছিলাম। আপনি জানেন এই হোস্টেলে কি হচ্ছে? এরা সবাই ছাদের উপর থেকে সামনের গেটে ব্যানার দেওয়ার চেষ্টা করছে। আপনারা পিছনের সমস্ত ফোর্সকে সামনে পাঠিয়ে দিন, না হলে এরা কিন্তু এক্ষুনি বাহিরে বেরিয়ে যাবে। এরা সবাই জানতে পেরেছে এটা একটা রাজনৈতিক স্ক্যাম। তখন চিপ আন ওই মেয়ের সমস্ত কথাই বিশ্বাস করে আর পিছনের যেসব ফোর্সগুলো পাহারা দিচ্ছিল তাদের সবাইকেই সামনে পাঠিয়ে দেয়। মাত্র কয়েকজন ফোর্সকে ওখানে রেখে দেয় আর এরা সবাই গলির পথ ধরেই যাচ্ছিল। কিন্তু এরা সবাই গেলেও ওদের যে রাঁধুনি মহিলাটি ছিল ওই মহিলাটির মাথায় গন্ডগোল ছিল। ওই মহিলা তখন কিচেনের দিকে দৌড়াতে লাগে আর বলতে লাগে আমার ছেলে এখানে আছে। আসলে ওই মহিলা মনে হয় ছেলের শোকে অনেকটা পাগল হয়ে গিয়েছে। ঠিক তখনই ওখানে ব্লাস্ট হয়ে যায়, কারণ এই বিল্ডিংয়ে তো মাইন ফিট করা ছিল। ব্লাস্ট হলে ওই মহিলা ওখানে পড়ে যায় এবং মিস পি ইয়ংরো আর খেবুনক ওই মহিলাকে বাঁচাতে যায়। এদিকে স্টুডেন্টরা সবাই অবরুদ্ধ হয়ে আছে। গাংমো সব স্টুডেন্টদের বের করতে যাবে যখন, তখনই দেখে সুয়ো অপর পাশে চলে এসেছে। বাইরে যে কয়জন সৈন্য ছিল সুয়ো নিজে তাদেরকে মেরেছে। ওদিকে জাং হান্না একটা গাড়ি নিয়ে এসে উপস্থিত হয়েছে। এখানে সবাইকে তুলে দিয়ে ওরা দেখে যে এখনো পর্যন্ত ইয়ংরো মিস পি কেউ আসেনি। তাই গাংমো জাং হান্নাকে বলে ওদেরকে নিয়ে তুমি চলে যাও, আমি দেখছি ভিতরে কি হচ্ছে, ভিতরে সমস্তটা দেখে আমি তোমার সঙ্গে যোগাযোগ করব। জাং হান্নার ওকে ছেড়ে যেতে খারাপ লাগলেও এখন কিচ্ছু করার নেই। জাং হান্না তখন ওই মেয়েগুলোকে নিয়ে গাড়ি চালিয়ে এখান থেকে চলে যায় খুব সতর্পণে। আর এটা কিন্তু কেউ এখনো বুঝতেই পারেনি। এদিকে সুয়ো ইয়ংরোর খোঁজে ভিতরে এসে দেখে যে এখানে ওদের ওই রাঁধুনি মহিলাটি মারাত্মকভাবে ইনজুর্ড হয়ে গিয়েছে। সুয়োকে এখানে দেখে ইয়ংরো বলে তুমি আবার কেন ফিরে এসেছো? তুমি তো জানো এখন আমরা জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। সুহো আর কোনো কথা না বলে নিরাপদ আশ্রয়ে ওদের নিয়ে যাওয়ার জন্য বলে। গাংমো তখন সুয়োকে ছেড়ে যেতে চাইছিল না। সুয়ো বলে আমার কাছে গান আছে, আমি এদিকে এদেরকে আটকানোর চেষ্টা করছি, তুমি ওদের নিয়ে যাও। কিন্তু ইয়ংরো কোনোভাবেই সুয়োকে ছেড়ে যেতেই চাইছিল না। ইয়ংরো প্রচণ্ড কাঁদতে লাগে। এদিকে সুয়ো যদি এখানে না থাকে তাহলে কিন্তু ইয়ংরোরা সবাই মারা পড়বে। ইয়ংরোরা সবাই যখন গেট থেকে বের হবে এরকম একটা পরিস্থিতিতে চলে এসেছে, তখন ইয়ংরো নিচে নেমে আবার সুয়োর কাছে দৌড় দেয়। মিস পি তখন চিৎকার দিয়ে ওঠে। ইয়ংরো আবার সুহোর সামনে এসে দাঁড়িয়ে পড়ে। সুহো ইয়ংরোকে বলে তুমি কেন চলে এসেছো? তুমি ওখানে চলে যাও, এখানে আমার সঙ্গে থাকলে তুমি বাঁচতে পারবে না। এদিকে গাংমো ওদেরকে কোনোভাবে সাবধানে বাইরে নিয়ে গিয়েছিল আর সুহো ইয়ংরোকে নিয়ে চিলেকোঠার ওই রুমে আসে। সুহোর অলরেডি গুলি লেগেছিল। সুহো নিজে বুঝতে পারে যে ও আর বাঁচবে না। সুহো তখন নামতেইলকে কল দেয় আর বলে যে আমি এখানে আছি, আমার কাছে বিআর ব্যাংকের সেই পাসওয়ার্ডটাও আছে যেটা আমি আর ইয়ংরো জানি। তুমি যদি ওই পাসওয়ার্ডটা জানতে চাও তাহলে কোনো মতেই ইয়ংরোর গায়ে ফুলের টোকাও দিবে না, তাহলে কখনো জানতেই পারবে না বিআর ব্যাংক সুইচের পাসওয়ার্ডটা কি। তাহলে 300 বিলিয়ন ওনও তোমরা কখনো পাবে না। আসলে সুয়ো এটা নামতেইলকে এজন্য বলেছিল যাতে কেউ ইয়ংরোকে না মারে। এখানে কিছুক্ষণ পরে সৈন্যরা এসে হাজির হয় আর ওরা এলোপাথারি গুলি করতে শুরু করলে সুয়ো সেই গুলিগুলো সব নিজের গায়ে নিয়ে নেয় আর ইয়ংরোকে বাঁচিয়ে দেয়। সুহো তখন আস্তে আস্তে মাটিতে ঢলে পড়ে। এরা যখন ইয়ংরোকেও মারতে যাচ্ছিল ঠিক তখনই ওইখানে নামতেইল এসে যায় এবং সবাইকে থামতে বলে, কারণ এদেরকে নামতেইল যোগাযোগ করতে পারেনি। নামতেইল এসে বলে তোমরা কি করছো, এই গুলিগুলো চালিও না। তো কোনো রকমে এখানে ইয়ংরোকে বাঁচিয়ে রাখা হয় আর সুহো তার অশ্রু ভেজা নয়নে কেবল ইয়ংরোর দিকেই তাকিয়ে থাকে। ইয়ংরোকে ওরা ধরে নিয়ে যায় আর সুহোর কাঁধে যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা চিপ আন নিয়ে যায়। এখানে সুহো পড়ে থাকে নিথর হয়ে। সুহো আর কিছুই বলতে পারে না, কিন্তু ইয়ংরোকে এখান থেকে নিয়ে যাওয়ার আগে সুহো ওর কাছে একটা ক্যাসেট দিয়েছিল, যে ক্যাসেটটাও নিজে রেকর্ড করেছিল ইয়ংরোর ওই রেডিও থেকে। ইয়ংরোকে ধরে নিয়ে যাওয়া হয় আর সুহোর নিথর দেহ ওখানে পড়ে থাকে।
কয়েকদিন পরের ঘটনা দেখানো হয়, যেখানে আমরা দেখি ওই 3 নেতার বাড়িতে দুদক ঢুকে যায় আর তাদের যত অবৈধ সম্পদ ছিল তার সবকিছু সিজ করা হয়। এদিকে ইয়ংরো সৎ মা কিছু টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। পরে নিউজ আসে যে ওই 3 নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, কারণ দেশের ভিতরেই তারা অনেক অনৈতিক কাজকর্ম করার চেষ্টা করেছে। সামান্য রাজনৈতিক ব্যাপারকে স্কিম করে ওরা মানুষের জীবনকে পর্যন্ত পাত্তা দিচ্ছিল না। তাই 3 জনকেই এখন গারদে পুরে রাখা হয়। ইলেকশন তো দূরের ব্যাপার। তারপরে আমরা একটা সাদা ফুল নিয়ে গাংমো এবং জাংহান্নাকে যেতে দেখি। মূলত এটা সুহোর স্মৃতিস্তম্ভে দেওয়ার জন্যই ওরা যাচ্ছিল। সুহো মারা গিয়েছে এবং সুহোকে নট করিয়ে ফিরিয়ে নেয়নি, তাই ওরা সুহোর কবরে যাচ্ছিল। অনেকদিন পরের দৃশ্য দেখি, সবকিছু আবার রিস্টোর করা হয়েছিল। যে হোস্টেলে এত ভাঙচুর হয়েছিল সেই হোস্টেলটাকে পুনরায় ঠিক করা হয়েছিল। হোস্টেলে এখনও মিস পিয়ের সাথে খেবুনক থাকতো। যে বুক স্টোরটাও নষ্ট হয়েছিল সেই বুক স্টোরটাও ঠিক করা হয়েছিল। একদিন সেই রুম ক্যাফেতে চলে আসে ইয়ংরো। ইয়ংরোকে একদিন সুহো বলেছিল যে ও যদি সাধারণ মানুষ হতো তাহলে ও হয়তো একজন সিঙ্গার হতে চাইতো। ইয়ংরো সুহো রেখে যাওয়া সেই ক্যাসেটটা শুনতে লাগে, যেখানে সুহো বলেছে, ইয়ংরো তুমি আমার জীবনের সদ্য ফোটা ফুলের মতো। তুমি যখন আমার জীবনে এসেছো আমার জীবন রঙিন হয়েছে। তুমি ছাড়া আমার জীবন ছিল কেবল সাদা কালো আর দৌড়ে যাওয়া একটা জীবনের মতো। ইয়ংরো তুমি যেমন করে আমাকে ফিল করো আমি তার থেকেও অনেক বেশি তোমাকে ফিল করি। যদি আমাদের জীবনটা এমন না হতো হয়তো আমরা খুব সুন্দর কাপল হতে পারতাম, কিন্তু আফসোস আমি তোমার সঙ্গে শেষ অবধি থাকতে পারলাম না, বরং আমি তোমাকে আরো অনেক কষ্ট দিয়ে ফেলেছি। ইয়ংরো তুমি আমার বুকের ভিতরে বেড়ে ওঠা ঠান্ডা ফুলের মতো। যখন ভীষণ তুষারে চরাচর বরফে ছেয়ে যায় তার ভিতরেও একটা ফুল ফুটে ওঠে যার নাম স্নোড্রপ। তুমি আমার জীবনে তেমনই। আমার জীবনটা একদম ঠান্ডা শীতল, আর তুমি আমার সেই ঠান্ডা শীতল জীবনে বেড়ে ওঠা একটা স্নোড্রপ ফুল। ইয়ংরো এই কথাগুলো শুনে প্রচণ্ড কাঁদতে লাগে। সুহো এভাবে চলে গেল। তার সঙ্গে ঠিকঠাকভাবে সমস্ত কথাগুলো বলা হলো না, মনের কথাগুলো পর্যন্ত জানানো হলো না। ইয়ংরো প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ছোট্ট একটা ইমাজিনেশন, যেটা সবসময় চিন্তা করতো সুহো এবং ইয়ংরো। তাদের জীবনটা যদি সহজ হতো তাহলে হয়তো সুহো কোনো একটা বারে একদিন গিটার বাজাতে বাজাতে গান গাইতো আর সুহোর সামনে বসে ইয়ংরো সেই গানটা শুনতো। আর এর সাথেই ড্রামার গল্প শেষ হয়। তো কেমন ছিল হৃদয় বিদারক এই প্রেমের গল্প? আপনাদের হৃদয়কে কতটা স্পর্শ করে গিয়েছে বা কতটা যন্ত্রণা দিয়ে গিয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আমি যখন ড্রামাটা দেখেছিলাম তখন এটা অনগোয়িং চলেছিল। আমি প্রতিটা এপিসোডের জন্য অধীর হয়ে বসে থাকতাম। তবে যখন আমরা সবাই মিলে অনগোয়িং দেখেছিলাম তখন একবারও আশ করতে পারিনি যে এই ড্রামার এন্ডিংয়ে আমাদের এতটা কাঁদাবে। আসলে এন্ডিংটা ছিল অনেক হৃদয় বিদারক। একটা রুমের ভিতরে আবদ্ধ থেকেই তাদের এই চেনা জানা এত জানাশোনা, তারপরেও কি প্রচণ্ড ভালোবাসা। আসলে ভালোবেসে যুগে যুগে কেবল ছেলেরাই জীবন দিয়েছে। আপনারা টাইটানিক গল্পটিকে দেখুন, যেখানে রোজকে বাঁচাতে গিয়ে জ্যাক নিজের ডুবে মরে গেল। এদিকে ইয়ংরোকে বাঁচাতে গিয়ে সুহো পুনরায় ফিরে এলো। তবে ইয়ংরোর প্রতি রাগও হয়েছিল, কি বলবো। ইয়ংরো কেন ওই মহিলাকে বাঁচানোর জন্য জীবনের ঝুঁকি নিতে গেল, যেখানে সুহো ফিরে এসে শুধুমাত্র ওদের ওই রাঁধুনি মহিলার জন্যই মারা গেল। সবাই বেঁচে থাকলো কিন্তু সুহো আর বাঁচল না। একজন রাঁধুনির জীবনের থেকেও সুহোর জীবনের মূল্যটা বোধহয় বেশি ছিল, কারণ সুহোর উপরে নির্ভর করে ওর ছোট বোনটা কেমন থাকবে। কারণ নর্থ কোরিয়ার যে রুলস সেগুলো তো আপনারা জানেনই, তাদের পরিবারও অনেক ভোগান্তিতে পড়ে। যাই হোক, আর লম্বা না করি, আজকে এই পর্যন্তই। গল্পটি আপনাদের কেমন লেগেছে একদমই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি তো নতুন, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। দেশের যে উত্তাল অবস্থা তার ভিতরে অবশ্যই নিজেদেরকে সাবধানে রাখবেন। এরপরে আপনারা কোন গল্পটা শুনতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার যদি মনে হয় যে এই গল্পটা শোনানোর মতো তবে আমি অবশ্যই চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুদা হাফেজ।